তো কবির ভাষা আর দিন শেষে থাকে না। মানে আমার দুঃখ সবার দুঃখ হয়ে যায়, সবাই তার জায়গা থেকে দুঃখটা বোঝে। এম আই ক্লিয়ার? তো ভাষা আসলে সবসময় যে মনের ভাব প্রকাশ করবে এরকম না, রাদার ভাষা মনের ভাব লুকাতেও পারে, উল্টাটাও করতে পারে। তো আমরা বেশিরভাগ ক্ষেত্রে ভাষা ব্যবহার করি আসলে নিজের মনোভাব লুকানোর জন্য। আপনি যদি বেশি হিসেব করেন দেখেন, আমরা ঠিক যা ভাবি বরং তার উল্টাটাই বেশিরভাগ সময় বলে থাকি। এটা ভাষার একটা বিরাট বড় সৌন্দর্য, মানে বিরাট একটা মেকানিজম। এই জন্য ভাষা যে বলতে পারে সে সব অলওয়েজ ক্রিয়েটিভ। মানে সাধারণত মনে করা হয় যে ব্যক্তি ভাষা ব্যবহার করতে পারে সে কি ক্রিয়েটিভ, কারণ সে প্রতি মুহূর্তে কিন্তু তার নিজের চিন্তাকে শানিত করছে, না হলে সে মিথ্যা কথা বলতে পারতো না। এবং বেশিরভাগ ক্ষেত্রে ভাষা কিন্তু মিথ্যা কথা বলার জন্য তৈরি করা হয়েছে, কারণ আমরা ঠিক ভাষায় ঠিক যা যা বলি বেশিরভাগই ক্রিয়েটিভলি ফলস। এখন আপনারা স্বীকার নাও করতে পারেন, আমি মনে করি আমার ব্যক্তিগত মতামত যে আমরা বেশিরভাগই যা বলি, মানে ক্লাসের বাইরে, এখন তো আমি পড়াচ্ছি এখানে তো আর মিথ্যা কথা বলার সুযোগ নেই, বাট বাস্তব জীবনে আমরা। তাহলে আমি বোঝাতে পেরেছি, কয়েকটা ক্লাস থেকে বের করে দিলাম একটু শান্তির জন্য। তো যাই হোক, মানে আপনাদের চ্যাট খুলে দিলে আমার খুব ইনকনসিস্টেন্সি হয়, এবং আবার কথা না বললেও আসলে ক্লাস নেওয়া খুব টাফ হয়ে যায়। এটা ইদানিং খুব ফেস করতেছি। আগের ব্যাচগুলো ভালো ছিল যেহেতু বেছে বেছে ভর্তি নিতাম, এখন তো আর বাঁচার সুযোগ নেই, বহুত লোকজন ভর্তি হয়ে যাচ্ছে। তাহলে আমার কথা হচ্ছে যে আমরা যখন ভাষা ব্যবহার করছি আমাদের এইটুকু খেয়াল রাখতে হবে যে ঠিক আহ, আমরা একটা সোশ্যাল কনস্ট্রাকশন মেনে কথা বলছি, অর্থাৎ আমরা সামাজিক রীতিনীতি মেনেই কথাটা বলছি, ঠিক আছে? এবং এটুকু মনে রাখতে হবে যে মানুষের দুটো আইডেন্টিটি আছে, সেটা হচ্ছে একটা পার্সোনালিটি আর একটা হচ্ছে মানুষ। মানুষ অ্যাজ এ প্রাণী, প্রাণী হিসেবে মানুষের অন্য অন্য প্রাণীর সাথে যা যা আছে, অন্য প্রাণীর লোভ আছে, লালসা আছে, সবকিছুই আছে, এবং সবকিছুই আছে। যত খারাপ গুণ সব তো রিপু বলে, মানে সাতটা যে খারাপ গুণ আছে এটা মানুষের প্রত্যেক মানুষেরই আছে। কিন্তু এটা কোথায় আছে? মানুষ যখন প্রাইভেট লাইফে থাকে। মানুষের দুইটা লাইফ হয়, একটা প্রাইভেট একটা পাবলিক লাইফ। প্রাইভেট লাইফ মানে ধরেন আমি দরজার মধ্যে রাতের অন্ধকারে বসে আছি, বা আমি একা আছি কোথাও, সেখানে আমি আমার মতো আমি একটা প্রাণীর মতোই আচরণ করতে পারি। কিন্তু যখনই আমি দরজা থেকে বের হব বাইরে জনপরিসরে, তখন আমার আরেকটা আইডেন্টিটি তৈরি হচ্ছে, পাবলিক আইডেন্টিটি। এখানে আমাকে অনেক কিছু ভান ধরতে হচ্ছে। মানে ধরেন আমি বাস্তবে যেমন না, আমরা অনেকেই, সবাই সবারই মানুষের এই মানবীয় গুণ থাকবে, মানুষের গুণই হচ্ছে যে এই খারাপ গুণ, না হলে সে তো ফেরেস্তা হয়ে চলে যাইতো। তো কিন্তু পাবলিক লাইফে গেলে তাকে কি করতে হয়, তাকে অ্যাডজাস্ট করতে হয় সোশ্যাল নর্মস গুলো। যে যত বেশি এই যে অভিনয় করতে পারবে, পার্সোনা মানে কি মুখোশ, যত বেশি মুখোশ ধারণ করতে পারবে তত বেশি সে সোশ্যাল, তত বেশি সামাজিক, এই আর কি। তো ভাষাটা হচ্ছে ওই সামাজিক কাজে ব্যবহৃত জিনিসপত্র, পাবলিক লাইফের প্রপার্টি, ঠিক আছে? ভাষা হচ্ছে পাবলিক প্রপার্টি, মানে জনপরিসরে ব্যবহার করার জন্য। বাড়ির তো আমি যখন একা একা বসে থাকি তখন তো কথা বলার দরকার নেই। ইফ ইউ ডোন্ট বিকাম আ ম্যাড অর ক্রেজি, তার পাগল হলে সে একা একাই কথা বলে, তাদের ব্যাপারটা আলাদা। বাট সামাজিক পরিসরে যারা থাকে তারা মানুষের সাথেই কথা বলে। তো তার মানে এটা পাবলিক ডোমেইনের ব্যাপার। সো যখনই পাবলিক জায়গায় যাচ্ছেন আপনাকে অবশ্যই সেন্সরশিপ করতে হচ্ছে। প্রত্যেক মুহূর্তে আপনার ভাষাকে, যা ভাবছেন সেখানে একটা সেন্সরশিপ বসাই দিয়ে যেটা সে শুনতে চায় সেটাই বরং শোনাতে চান। কিছু সময় উল্টাটাও করতে পারেন, আপনার রাগ হলে গালি দিতে পারেন। সো আমার কাছে মনে হয় গালি পৃথিবীর একমাত্র ভাষা যেটা সত্য ভাষা, কারণ সেখানে সে সেন্সরশিপ করে না, রেদার সেটাকে স্পন্টেনিয়াসলি ইউজ করে। হোয়াট এভার, আমাদের আলোচনার বিষয় আস্তে আস্তে আমরা ফিরে আসি। সো হোয়াট ইজ দ্য ল্যাঙ্গুয়েজ, এটা নিয়ে আমরা আলোচনা করেছি। দেন আমরা ভাববো যে একটা ভাষার থেকে
আরেকটা ভাষা কিভাবে কাজ করে, বা একটা ভাষা আসলে কিভাবে কাজ করে, ল্যাঙ্গুয়েজ কিভাবে কাজ করে, এটুকু না বুঝলে আপনি কখনোই অন্য একটা ভাষা শিখতে পারবেন না। ধরেন আমাদের সামনে যেটা আছে, এটাকে আমরা বাংলায় বলছি হোয়াট। এটার বাংলা নাম কি? বলেন তো এটার বাংলা নাম কি? এটার বাংলা নাম বই হলে কি অসুবিধা ছিল? কলমের বাংলা কলম হলো কেন? খুব একটা দার্শনিক প্রশ্ন করলাম, যে কলমের বাংলা কলম না হয়ে বই হলে অসুবিধা কি ছিল? আমরা এর নাম কলমই বা কেন দিলাম? বা কলমের ইংরেজি পেন হলো কেন? ধরেন কলমের ইংরেজি কি? প্রশ্নটা এখানে, এই যে উত্তর দিলেই তো প্রশ্নটা করতে হবে যে কলমের ইংরেজি কলম কেন হলো, বা কলমের ইংরেজি পেন কেন হলো, বুক হলে কি অসুবিধা ছিল? একজন লিখেছে কলমের আরবি কলামুন থেকে এসেছেন, ঠিক আছে, ব্রিলিয়েন্ট। ওয়াই? আরেকজন বলেছেন নাউন, আইডেন্টিফাই করার জন্য। ওকে, এখন ভাষা কিভাবে কাজ করে আমাদের আজকে আলোচনার বিষয় এটুকুই। না হলে আমরা অনুবাদ বিদ্যা কখনো শিখতে পারবো না। হোয়াট? জাস্ট লুক। আমরা এবার একটু চিন্তা করি, আমরা যদি ভাবি যে ধরেন আপনি রাস্তা দিয়ে যাচ্ছেন, আপনি রাস্তা দিয়ে যাচ্ছেন এবং যাওয়ার পথে হঠাৎ করে হঠাৎ করে রেড লাইট জ্বলে উঠলো। কি জ্বলে উঠেছে? রেড লাইট। কিসের? রাস্তার যে লাল বাতি। বলেন তো, যে লাল বাতিটা যখন জ্বলে উঠেছে, তখন আমরা কেউ, বা কেউ কি মাইকিং করে বলে দিয়েছে যে বাবা এখানে থাম? আলাদা করে কেউ কি বলছে যে এখানে থামতে হবে, এখানে থামুন, এরকম কেউ বলে দিছে মাইকিং করে, অ্যানাউন্সমেন্ট দিছে? না। তাহলে আমরা রেড লাইট দেখেই থেমে গেলাম? এটা কিভাবে সম্ভব? হাউ? কারণ নিয়ম জানে না। কারণটা হচ্ছে যে রেড লাইট মানে যে থামতে হবে, এই থামাটা আমাদের কোথায় ছিল? এই থামাটা আমাদের কোথায় ছিল? ব্রেনের মাধ্যমে। এইটা কোথায় ছিল? ব্রেনে ছিল। এটা প্রাতিষ্ঠানিক শিক্ষা না, এটা আমাদের মস্তিষ্কের ভেতরে ছিল। প্রাতিষ্ঠানিক শিক্ষা না হলে কেউ বাইক চালাতে পারে না? আশ্চর্য ঘটনা। তার মানে ল্যাঙ্গুয়েজটা আমাদের কোথায় ছিল? ব্রেনের ভেতরে। ওই লাল লাইটের ভেতরে আসলে কিছুই ছিল না। এটা জাস্ট আ লাইট। বাট আমরা কি পড়েছি এটা, যে ভাই থামো। অনেকের মাথার উপর দিয়ে চলে যাচ্ছে যে কি না কি শুনতেছি এগুলা। আমাদের প্রশ্ন হচ্ছে ভাষা কিভাবে কাজ করে। জাস্ট থিঙ্ক, এই যে লাইটটা, এটা হচ্ছে একটা সিম্বল। কি ছিল? একটা সাইন ছিল, একটা সংকেত ছিল। কিন্তু সেই সংকেতটা পড়েছে কে? সেই সংকেতটা কে পড়েছে? ব্রেন। অর্থাৎ ল্যাঙ্গুয়েজটা কোথায় ছিল? ব্রেনের ভেতরে। ল্যাঙ্গুয়েজ জাস্ট সংকেতটা পড়েছে, তার ল্যাঙ্গুয়েজ দিয়ে পড়েছে, তার ব্রেন দিয়ে পড়েছে। অর্থাৎ তারা ওই রেড লাইট দেখে ব্রেন অটোমেটিক সিগন্যাল দিছে ভাই থাম। দ্য ফাংশন অফ দ্য ব্রেন। জাস্ট নাও ইমাজিন, আমার হাতে কোনো কিছু আছে, কিছু দেখা যায়, ম্যাজিক। আমি এখন কলম শব্দ উচ্চারণ করছি, আমি এখন কলম শব্দ উচ্চারণ করছি, আপনারা কে কে কলম দেখতে পাচ্ছেন? কলম দেখেন, কেউ দেখতে পাচ্ছে না। যে যে দেখতে পাচ্ছে না তাদের মানসিক ট্রিটমেন্ট করা দরকার। কলমের ছবি দেখতে পাচ্ছেন, দেখেন কলম, বলেন কলম, দেখেন কলমের ছবি আসে কিনা ব্রেনের ভেতরে। কলমের ছবি ব্রেনের ভেতরে আসে কিনা?
তাহলে কলমও আসলে কোনো কিছুই না। কলমও কি? এক্স্যাক্টলি কোনো কিছুই না। যেটা হচ্ছে, কলমও হচ্ছে ওই রেড লাইটের মতো একটা সাইন। কলমও রেড রেড লাইটের মতো কি একটা সাইন। যার কঠিন লাগছে চুপচাপ থাকেন, আস্তে আস্তে ইজি হয়ে যাবে। কারণ লেকচারের ভেতরে ডানার ঢোকানো উচিত না, ঠিক আছে? আপনার ওয়াজ মাহফিলে যান না, কোনোদিন ক্লাস করেন নাই, সো লেট মি স্পিক, আগে ইজি হয়ে যাবে। দেখেন, একটা রেড লাইটের ভেতরে কিছুই ছিল না। ক ল ম এই তিনটা সাইনের ভেতরে কিছু নাই। ক ল ম তিনটার ভেতরে কিছু আছে না। কিন্তু ক ল ম বলার সাথে সাথে ব্রেনের ভেতরে দেখেন একটা কি দেখতে পাচ্ছেন? ছবি দেখতে পাচ্ছেন, কলমের ছবি। দেখেন তো আপনার গ্রাম, দেখেন আমি যা যা বলছি তা দেখতে পাচ্ছেন কিনা? গ্রাম, আম, জাম, কাঁঠাল, আপনার স্কুল, দেখেন আপনার গ্রাম, সবকিছু, আপনার বাবা মা, বলার সাথে সাথে ছবি অটোমেটিক চলে আসছে, কোনো ক্যামেরার দরকার নেই। পাওয়ারফুল ল্যাঙ্গুয়েজ, রাইট? দেখেন, কোনো ক্যামেরার দরকার নেই ভাই, রেকর্ড করে রাখার দরকার নেই। ইউ নিড নো ক্যামেরা। এটা কোনো ইমাজিনেশন পাওয়ার নয়, ইট ইজ দ্য পাওয়ার অফ ল্যাঙ্গুয়েজ। ল্যাঙ্গুয়েজ আপনার ব্রেনের ছবি সেট করে রাখে। আই মিন, আমাদের কথা হচ্ছে যে জন্মের পরে মাথায় এগুলো সেট করা হয়েছে, রাইট? এগুলো আস্তে আস্তে আমরা সোশ্যাল ক্রিয়েশনের মাধ্যমে শিখছি, ওটা পরের বিষয়। আমাদের বিষয়টা হচ্ছে যে ভাষা কিভাবে কাজ করছে। এবার দেখেন, পেন, পেন বললে আপনি ছবি দেখতে পান কিনা? আমরা মস্তিষ্কের ক্ষমতা আছে কি না এটা কি জানার বিষয় আমাদের? আমাদের বিষয় হচ্ছে ভাষা কিভাবে কাজ করে। পেন বললে আমরা একই ছবি দেখতে পাই কিনা? তার মানে PEN তিনটা কি সিম্বল। এই তিন সিম্বল দেখলে আমরা কি হয়, একটা ছবি দেখতে পাই। আমরা PEN বললে যে ছবি দেখতে পাই, ক ল ম বললে সেই ছবি দেখতে পাই কিনা? বলেন তো, ইয়েস আর নো? ছবি মানে এখানে ইমেজ। মাদার বললে কি আমরা মাকে দেখতে পাই না? এই জন্য কলমের ইংরেজি পেন হয়েছে, কারণ উই সি দ্য সেম ইমেজ উইথ দ্য টু ওয়ার্ডস। আর ইউ ক্লিয়ার? তার মানে ভাষার আসলে অনুবাদ হয় ইমেজ টু ইমেজ। ভাষার অনুবাদ কি হয়? ইমেজ টু ইমেজ। আমাদের ব্রেনে যে ধারণা তৈরি হয়, ধরেন ইমেজ আর পিকচার কিন্তু এক জিনিস নয়, এটা একটু ভালো করে মনে রাখতে হবে। ইমেজ আর পিকচার কি এক নয়। ইমেজ মানে হচ্ছে ভাবমূর্তি। ধরেন আমরা যদি আহ গ্যালাক্সির কথা চিন্তা করি, আমরা কে কে এখানে চাঁদে গিয়েছি? তো চাঁদ সম্পর্কে আমাদের কোনো আইডিয়া নাই। এই যে কোনো বিষয় সম্পর্কে আমাদের যে আইডিয়া, এই আইডিয়াটাকে ইংরেজিতে বলে ইমেজ। একজন বলে, ভাইয়া ক্লাস কখন শেষ হবে? আজকের ক্লাস শেষ হবে না, আপনি ঘুমাতে পারেন। তো এই যে আমাদের বলি না, আমাদের ভাবমূর্তি নষ্ট হচ্ছে। অর্থাৎ ইমেজ কিন্তু আর পিকচার একই জিনিস না। ইমেজ মানে আমাদের কোনো শব্দ শোনার পরপরই ব্রেন যে জিনিসটা কাজ করে। ধরেন আপনার একজনের নাম শুনলেই মনে হয় যে লোকটা চাঁদাবাজ বা লোকটা খারাপ, দুর্নীতিবাজ। তাহলে ওইটা হচ্ছে ওর সম্পর্কিত আপনার ইমেজ, বা ওর ইমেজ আপনার কাছে। আরে ক্লিয়ার? আমরা বলি না ইমেজ নষ্ট হচ্ছে, মানে আপনার সম্পর্কে মানুষের ধারণা, কনসেপ্ট। তো ইমেজ কিন্তু একই সাথে কনসেপচুয়াল এবং একই সাথে ভিজুয়াল। যেগুলো আমরা চোখে দেখতে পাই না সেগুলো ইমেজ হতে পারে। যেমন আমাদের মহাকাশ সম্পর্কিত যে ধারণা, স্রষ্টা সম্পর্কে আমাদের যে ধারণা, স্রষ্টা মহাপরাক্রমশালী, মহাজ্ঞানী। তো স্রষ্টাকে তো আমরা সবাই চোখ দিয়ে দেখি নাই, কিন্তু স্রষ্টার ইমেজ আমাদের কাছে আছে। আর ক্লিয়ার? তার মানে হচ্ছে, আমি যেটা বুঝাতে চাচ্ছি এত সময় ধরে, যে আমরা নর্মালি যখন অনুবাদ শিখতে যাই, আপনাদেরকে সবসময় লোকে বলে না যে ভাব অনুবাদ করতে হবে। ভাব অনুবাদ, এই কথা শুনেছেন না? এবার দেখেন তো ভাবের ইংরেজি কি?
ভাবের ইংরেজি কি? এত সময় তো বুঝাইলাম। ভাবমূর্তির ইংরেজি কি? ইমেজ। তার মানে ধরেন আপনি কোনো একটা বিষয় সম্পর্কে আপনার ভাষাতে যা ফিল করেন, ঠিক এক্স্যাক্টলি আরেকটা ভাষায় যখন ট্রান্সলেট করছেন, তখন সেই ভাষার যে মানুষ আছে উনিও যেন সেম জিনিসটা ফিল করেন। অর্থাৎ উনিও যেন চোখের ভেতরে আপনি যা দেখতে পাচ্ছেন সেটা দেখতে পান। এক্স্যাক্টলি না হোক, কাছাকাছি দেখতে পান, কারণ আমরা অলরেডি বলেছি যে ভাষাতে কিছুটা সিস্টেম লস আছে। তার মানে আমরা যখন একটা ভাষা থেকে আরেকটা ভাষায় রূপান্তর করি, আমরা কিন্তু ভাষা থেকে ভাষায় রূপান্তর করি কিসের ভিত্তিতে? ইমেজটাকে সেম রেখে, যেন আমরা সেম ইমেজ জেনারেট করতে পারি। কথা ক্লিয়ার না ভেজাল আছে? যারা এত সময় বুঝতেছিল না এখন বুঝতে পারবে যে আমাদের ভাব মানে মূল আইডিয়াটা, আমি যেভাবে দেখছি, আমি যখন লিখছি, আমি যেভাবে ফিল করছি, যিনি ইংরেজিতে পড়বেন তিনিও যেন সেইভাবে পড়তে পারেন। ওকে? কথা ক্লিয়ার না ভেজাল আছে? ওকে, আমরা প্রথমে এই জিনিসটা বুঝাতে চাইছি এত সময়। এবার দ্বিতীয় যে বিষয়টা বলি, আমরা বলেছি যে আমরা চাইলেই ভাষা গোষ্ঠী পরিবর্তন করতে পারি না ঠাস করে। আমি যদি ছোটবেলায় ইংরেজ পরিবারে বড় হতাম তাহলে আমাদের ভাষাটা ওরকম হতো। তার মানে ভাষার সাথে শুধু যে ভাষা কাজ করছে এরকম না, ভাষার সাথে একটা সংস্কৃতি কাজ করছে। অর্থাৎ আমাদের সমাজ যেমন, আমরা যে সমাজগুলোতে বড় হয়েছি, আমাদের ভাষাটা ওরকম সংকুচিত থাকে। কিন্তু আপনি যদি ইংরেজির কথা চিন্তা করেন, ইংরেজিতে একটা ব্রডার স্কেলের ভাষা, তাই না? অনেক বড় জাতিগোষ্ঠীর মধ্যে বিকশিত হয়েছে। ফলে ইংরেজি ভাষা শেখা মানে আসলে ইংরেজদের কালচার শেখা। আপনি যদি ইংরেজদের সংস্কৃত সম্পর্কে না জানেন, তারা ডিনার করে কয়টায় জানেন? বাংলাদেশে সবাই রাত 10টার পরে যায় ডিনার করতে। বাট নর্মালি ডিনার হয় 8টা থেকে 9টার মধ্যে, 7-8টার মধ্যে। অনেকে 6টা 7টার মধ্যে করে ফেলে। আর তারপরে যেটা করা হয় সেটা হচ্ছে সাফার, লাস্ট সাফার। হ্যাঁ, সাপার, এই যে লাস্ট সাপার। কিন্তু আমরা সবাই সবকিছুতে ডিনার করতে যাচ্ছি। খাইতে গেছে বেলা রাত 11টার সময়, ও যে এখন করছে ডিনার। মানে কেন ইমাজিন? তার মানে হচ্ছে যে আপনি যখন নতুন একটা ভাষা শিখবেন, আপনাকে কি জানতে হবে? ওই ভাষার এটিকেট, ওই ভাষার কালচার সম্পর্কে ধারণা রাখতে হবে। এবং কখনোই একটা ভাষা আর একটা ভাষার সমান হবে না। অর্থাৎ বাংলা ভাষা বাংলা ভাষার মতো জন্য তৈরি হয়েছে, ইংরেজি ভাষা ইংরেজির জন্য তৈরি হয়েছে। দুইটার ভেতরে অবশ্যই কিছু জায়গায় মিল আছে, এবং দুইটার ভেতরে কিছু জায়গায় মিল আছে বলে আমরা শিখছি। কিন্তু ব্রডলি একজন আরেকজনের সাথে ম্যাচ করার জন্য তৈরি হয় নাই। আমাদেরকে জোর করে ম্যাচ করাইতে হবে, শেখার জন্য আর কি, যাতে আমার ভাষা দিয়ে ওদের ভাষাটা আমরা শিখতে পারি। এম আই ক্লিয়ার? তাহলে কি মনে রাখতে হবে? যে ইংরেজি ভাষাকে ইংরেজি ভাষা হিসেবে ট্রিট করতে হবে, আমার ভাষাকে আমার ভাষা হিসেবে ট্রিট করতে হবে। কারণ ইংরেজির স্পেকট্রামটা অনেক বড়। পৃথিবীতে এমন কোনো সাহিত্যের বই নাই যেটা ইংরেজিতে অনুবাদ হয় নাই। আমি ইংরেজিতে দালালি করতেছি না, বাট ট্রু, ইউ নো ইট। যেহেতু আপনারা পড়তে আসছেন, আপনারা এটা জানেন যে অলমোস্ট সবকিছুতে সেটা ব্যবহার করা হয়। ফলে ইংরেজি ভাষা জানা মানে হচ্ছে একটা ব্রডার স্পেকট্রামের ভেতরে আপনাকে যাওয়া। মানে ওইভাবে চিন্তা না করলে আপনি ভাষাটা শিখতে পারবেন না। বাংলার জায়গায় ওকে টেনে নামানো যাবে না। রাদার ও যেভাবে আছে আমরা ওভাবেই ওকে এক্সপ্লোর করব। ক্লিয়ার? তার মানে আমরা চাইলে একটা ভাষাকে ঠাস করে পরিবর্তন করতে পারবো না। ভাষা ঠিক যেভাবে এক্স্যাক্টলি আছে ওইটার কাছাকাছি আমাদের যেতে হবে, যে এটা আমরা কি করে শিখতে পারি। নাহলে অনেকে রুল দিয়ে কি করবে, ভাষা মনে করবে যে আমি রুল দিয়ে ভাষা বানায় ফেলবো। বানাইতে পারবেন, কিন্তু ওই ইংরেজি শোনার জন্য আহ, আপনাকে জাদুঘরে নিয়ে রেখে দিবে লোকজন। এটা নিয়ে একটা ইংরেজিতে একটা বিখ্যাত গল্প আছে, যে একজন চাইনিজ যে এমন সব ইংরেজি শব্দ ব্যবহার করছে, সেগুলো শেক্সপিয়ারিয়ান। কারণ আমরা অনেকেই ভোকাবুলারি বই মুখস্থ করি না। ধরেন আপনি একটা ভোকাবুলারি বই মুখস্থ করছেন, আপনি জানেন না যে শব্দটা কোথায় প্রয়োগ করা হয়, এটা সত্য। আমরা তো বই আকারে মুখস্থ করি। এখন ওই শব্দ শেক্সপিয়ার ছাড়া আর কেউ ব্যবহার করে নাই। এখন আপনি যদি রবীন্দ্রনাথের বাংলা বা মাইকেল মধুসূদনের বাংলা দিয়ে এখন বাংলা বলেন, শতত হেনত তুমি পড়ো মোর মনে, এরকম বাংলা যদি বলা শুরু করেন, অলমোস্ট লোকজনই বুঝতে পারবে না। বা মেঘনাদ বধ কাব্যের বাংলা যদি আপনি এখন বলা শুরু করেন, লোকে বুঝতে পারবে? পারবেন? আপনাকে লোকে জাদুঘরে তুলে রাখবে। কিন্তু আমরা এমন অনেক শব্দ মুখস্থ করি যেগুলো ইংরেজরা কখনোই ব্যবহার করে না, শুধুমাত্র ডিকশনারিতে আছে, কারণ সাহিত্যে ব্যবহার করা হয়। তো সাহিত্য বলা আর মুখে বলা তো এক না, তাই না? বা 18 শতকে বা 16 শতকে বা 15 শতকে ব্যবহার করা হয়েছে, এখন করা হয় না। কিন্তু অভিধানে তো শব্দ থাকবেই। কিন্তু আমি এটা মুখস্থ করে মাইরা দিচ্ছি, এ কঠিন শব্দ, এটা দিলেই মনে হয় ইংরেজরা খুশি হয়ে যাবে। সো তাকে দেখতে আসে লোকে। দোকানে দোকানে গেলে লোকজন ভিড় জমায় যে কি ইংরেজি বলছে এটা। খুব ইন্টারেস্টিং। হোয়াট এভার, লেটস টেক এ ব্রেক অ্যান্ড উইল কাম ব্যাক
আফটার 10 মিনিটস। দেন আমরা আজকের পড়ালেখা শুরু করব, কিভাবে আমরা অনুবাদ করতে পারি। ঠিক আছে? বাই। ক্লাসে জয়েন না করলে কি হবে? খবর হয়ে যাবে কিন্তু, ঠিক আছে? পরে মিস করবেন। কারণ আমরা অনেক কিছুই বলি যেগুলো ক্লাসে রেকর্ডের ভেতরে থাকবে না। সো একটু পরেই আমরা ঢুকবো। যেহেতু আমরা স্টুডেন্ট, এবং আপনার আচরণ যেন স্টুডেন্টের মতো মনে হয়। প্রথম দিয়ে একটা ক্লাস একটু বকাঝকা দিচ্ছি, পরে আর বকাঝকা দেওয়া হবে না। ঠিক আছে? আহ, প্রথম দিয়ে একটা ক্লাসে একটু অসুবিধা হবে, আপনারা জানেনই। নতুন ব্যাপার স্যাপার, যারা নতুন ক্লাসে জয়েন করে তারপর 2-3 ক্লাসের মধ্যে ঠিক হয়ে যায়। সো এত চাপ নেওয়ার কিছু নাই। সবাই সবারটা একটু দেখবেন। আর আমার বকাঝকা এটা কন্টিনিউয়াস চলতেই থাকবে, কারণ এটার জন্যই মাস্টারি করতে আসছি। আবার বাস্তবে দেখা হলে মনে হবে যে না, সাহিত্য পড়ছি। সো সবগুলো মুডই আছে। ইট ডিপেন্ডস অন ইউ, যে আপনারা কোনটা চান। যেটা ডিজার্ভ করেন ওইটা পাবেন। তো যাই হোক, আমরা আজকে কথা বলবো যে একটা ভাষা থেকে আরেকটা ভাষায় আমরা কিভাবে অনুবাদ করতে পারি। কি শুরু করছে পোলাপাইনে! Straight up. তো আমরা ছোটবেলা থেকে যদি একটু ইমাজিন করি, আমি এত গল্প কেন করলাম, শুধু আমাদেরকে বোঝানোর জন্য যে আমরা সাধারণত যেভাবে পৃথিবীকে দেখি তার বাইরেও একটা ওয়ার্ল্ড আছে, এবং আমরা যে গ্রামারকে ঠিক যেভাবে দেখি তার বাইরেও আমাদেরকে গ্রামারের অনেক কিছু ভেবে দেখার উপায় আছে। এই জন্য আপনাদেরকে এঙ্গেজ করার জন্য আমি অনেক বিষয়ে কথা বলেছি। এবং একই সাথে এইটুকু আমরা জানি যে, ধরেন আপনি একটু ইমাজিন করেন যে একটা ছোট্ট বাচ্চা, যে যার বয়স এখন 1 বছর 2 বছর, সে প্রথমে কিরকম শব্দ বলে। ধরেন মাম্মা, তাই না? মা, এরকম বলে। বাবা, দাদা তো পুরোটা বলতে পারে না, তাই না? দাদা, এরকম করে নানা ধরনের শব্দ বলে। সেই বাচ্চাটা যখন 6 বছর বয়স হচ্ছে বা 4 বছর বয়স হচ্ছে, 4 থেকে 5 বছর, সে অনর্গল বাংলা বলছে। সে কি করে? সে অনর্গল তার মাতৃভাষা বলতে পারে। যদিও আমাদের মাতৃভাষা বাংলা নয়, আমাদের প্রত্যেকেরই মাতৃভাষা আমাদের আঞ্চলিক ভাষা। বাংলা আমাদের শেখা ভাষা। মানে যেভাবে আমরা ইংরেজি শিখছি, বাংলাও আমরা ঠিক এইভাবেই শিখছি, স্কুল কলেজ বা নানা ধরনের কারণে। সো দেখবেন যে সবাই কিন্তু প্রমিত বাংলা বলতে পারে না। আপনারা কয়জন আছেন হয়তো আপনারা বলতে পারেন, কিন্তু আপনার দেখা মতে কি সব মানুষই কি প্রমিত বাংলা বলতে পারে? পারলে একটু নিজেও দেখবেন, ট্রাই করি যে আপনারা কতজন আমরা প্রমিত বাংলা বলতে পারি। মানে ধরেন ভাইবা বোর্ডে এন্ড আদার থিংস, ক্লাসরুমে আমরা কি আঞ্চলিকতা আমাদের কথার ভেতরে চলে আসে না? এটা চলে আসে। এর কারণ কি? অনেকেরই আসে, অনেকেরই প্রমিত বাংলা অনেকে বলতে পারে। ঢাকা কেন্দ্রিক যাদের বেড়ে ওঠা, বা অনেক ক্ষেত্রেই শহর কেন্দ্রিক যাদের বেড়ে ওঠা, তারা খুব দ্রুতই গ্রাস করতে পারে। বাট আমরা ঠিক কতদূর আমরা আমাদের আঞ্চলিক ভাষাকে অ্যাভয়েড করতে পারি? কারণ হচ্ছে আঞ্চলিক ভাষা হচ্ছে একমাত্র মাতৃভাষা, এবং বাকিটা শেখা ভাষা। প্রমিত বাংলাও আমাদের শেখা ভাষা। মানে ইংরেজি যেভাবে শিখেছি, ইংরেজি হয়তো আমরা দূরের ভাষা বলে শিখতে কষ্ট হয়েছে, বাংলা আমাদের কাছাকাছি স্ট্যান্ডার্ড ভাষা, এই জন্য আমাদের শিখতে কষ্ট হয় না। আমাদের চারপাশে ব্যবহার রয়েছে, প্রচুর ব্যবহৃত হয়, যার কারণে আমাদের নর্মাল মনে হয়েছে। আমরা কিন্তু অনেকেই হিন্দি ভাষা, আমরা যদি একটু ইমাজিন করি, আমরা হিন্দি ভাষা কি বুঝতে পারি না? হিন্দি ভাষা আমরা অনেকে বলতে পারি না, কিন্তু হিন্দি ভাষা কিন্তু বুঝতে পারি। এর কারণ হচ্ছে যে হিন্দি ভাষাটা আমাদের একই অঞ্চলের ভাষা। আমরা যত দ্রুত হিন্দি বুঝতে পারি, তত দ্রুত আমরা বরিশালের ভাষা, নোয়াখালীর ভাষা, কিংবা চট্টগ্রামের ভাষা, আমি নিজেও চট্টগ্রামের ভাষা বুঝি না। খুব কঠিন লাগে আমার কাছে যে কি শব্দ বলছে, এটা আমি বুঝি না, এটা ট্রুলি আমি বুঝি না। তো এরকম হতে পারে। এগুলোই হচ্ছে মূলত মাতৃভাষা, এবং এর বাইরে প্রমিত বাংলা রয়েছে। তো একটা ছেলে মেয়ে যে একটা একটা শব্দ শিখছে, বলেন তো শিশুরা আসলে শব্দ কিন্তু একটা করে শেখে।
দেখেন প্রথমে যখন বলছে শব্দ একটা করে শিখছে, একটা করে শিখছে, কিন্তু যখন সে বাংলা বলা শেখে, মানে প্রথম সে অনর্গল বাংলা বলে, সেই বাংলা বলার সময় সে কিন্তু একটা শব্দ বলে না। সে কি বলে? সে পূর্ণ বাক্যে কথা বলে। এই পূর্ণ বাক্য কথা বলার জন্য প্রত্যেকটা বাক্য সে আলাদা করে শিখছে। পূর্ণ বাক্যে কথা বলে। ধরেন, বাবা বাড়ি নেই, এই বাক্যটা কি সে ছোটবেলায় আলাদা করে শিখছে? নাকি সে বাবা শব্দটা আলাদা শিখছে, সে বাড়ি শব্দটা আলাদা শিখেছে, এবং নেই শব্দটা আলাদা করে শিখেছে, রাইট? কিন্তু সে যখন বলছে, সে যখন বাক্য বলছে, তখন তার এগুলো ভাবা লাগছে না। রাদার সে অটোমেটিক্যালি একটা বাক্য থেকে হাজার হাজার নতুন বাক্য জেনারেট করতে পারছে। এটার জন্য তাকে আলাদা করে গ্রামার শেখা লাগছে না, কিছুই করা লাগছে না। তাহলে এটা কিভাবে কাজ করছে? এর কারণ হচ্ছে এর কারণ হচ্ছে যে মানুষের ভেতরে, ধরেন আরেকটু এক্সাম্পল দিই, আমাদের আশেপাশে আমাদের সাথে আরো অনেক প্রাণী বাস করে। আমাদের অনেকের পোষা কুকুর রয়েছে, আমাদের অনেকের হাঁস মুরগি বিড়াল গরু ছাগল এগুলো রয়েছে। তো আমরা আর গরু ছাগল কি একই সমাজে বসবাস করি না? মানে যদি সমাজ অর্থে বলেন, একই ভূমিতে বসবাস করি না? আমার মানুষের ভেতরে অনেক বেশি আত্ম অহংকার আছে। যদি বলি ছাগলের সাথে আমরা একই সমাজে বসবাস করি, তাহলে আমার উপর হামলা হইতে পারে। সো দ্যাটস ওয়াই আমরা একই সাথে বসবাস করি কিনা, আমার কোশ্চেনটা হচ্ছে আমরা একই সাথে বসবাস করছি কিনা। ইয়েস অর নো? আমরা একই সাথে একই সমাজে, মানে একই ভূমিতে বসবাস করছি। এখন কোশ্চেন হচ্ছে যে তাদের সামনে তাহলে কি বাংলা বলা হচ্ছে না? আমরা একটু ভাববো আর কি। তাদের সামনে বাংলা বলা হচ্ছে না? তারাও তো বাংলা ভাষা শোনে নাকি? একই বাড়িতে থাকি আমরা, আমি আর আমাদের আমাদের তো অনেকগুলো গরু আছে, 6-7টা। তো আমরা তো একই বাড়িতে থাকি, কিন্তু তারা বাংলা বলতে পারছে না, আমরা কেন পারছি? এটা একটা ভাবার বিষয় না? যে তারা তো বাংলা বলতে পারার কথা, তারা তো বাংলা টুপটাপ বলে দিলে হয়ে যায়। তো তারা আছে এবং আমরা আছি, একই জায়গায় আছি, বাট আমরা বাংলা বলতে পারছি, তারা কেন পাচ্ছে না? বলেন কেন পারছে না? কারণ মানুষের ভেতরে ভাষা শেখার স্ট্রাকচার রয়েছে। কি আছে? ভাষা শেখার কি আছে? স্ট্রাকচার রয়েছে। মানুষের ভেতরে কি আছে? ভাষা শেখার কি আছে? স্ট্রাকচার রয়েছে। এবং সেই স্ট্রাকচারটা সে প্রথমবার যখন ভাষা ব্যবহার করে, তখন সেই স্ট্রাকচারটা সে ব্যবহার করে। অর্থাৎ তার ভেতরে ভাষা জানার জন্য যে মেশিন পাতি দরকার, সহজ কথা, রিসিভার বলি আমরা, সেই ইনবিল্ট স্ট্রাকচার সেটা মানুষের ভেতরে রয়েছে। যার কারণে ওর সামনে ভাষা বললে মানুষ ভাষা ধরে ফেলতে পারে, শিখে ফেলতে পারে, রাইট? মানে সফটওয়্যার বলি আমরা, যেমন একটা সফটওয়্যার দিতে গেলে তার র্যাম থাকা লাগবে না? তো ধরেন একটা কম্পিউটারের র্যামই হচ্ছে যে 1 জিবি। তো সেখানে আপনি যদি অ্যাডোবি প্রিমিয়ার প্রো বা ভিডিও এডিটিং সফটওয়্যার দিয়ে দেন, তো কম্পিউটার আর অন হবে না, বা ওখানে স্টিল হয়ে যাবে, ও চালাতে পারবে না। কিন্তু মানুষের ভেতরে অগণিত ভাষা শেখার স্ট্রাকচার রয়েছে, এবং যার কারণে প্রথমবার যে ভাষাটা শেখে, প্রথমবার যে ভাষা সে এনকাউন্টার করে, মানে পরিচিত পরিচিত হয়, আবিষ্কার করে, মানে তার সামনে হাজির হয়, সেটা ইনবিল্ট হিসেবে কাজ করে। অর্থাৎ সেটাই ওর ইনবিল্ট স্ট্রাকচার হয়ে যায়। ওকে, তো আমরা যদি নতুন ভাষা শিখতে চাই, তাহলে আমাদের কি করতে হবে? আমাদের মাতৃভাষার স্ট্রাকচারের সাথে ওই ভাষার, এখন শিশুদের ব্যাপারে কিন্তু আলাদা, শিশুরা অন্যভাবে ভাষা শেখে। শিশুরা এক্সপোজারের মাধ্যমে ভাষা শেখে। এটাকে বলে ক্রিটিক্যাল পিরিয়ড হাইপোথিসিস, সিপিএইচ। একজন শিশু যখন 12 বছর পর্যন্ত থাকে, 12 বছরের আগ পর্যন্ত সে ন্যাচারালি ভাষা শিখতে পারে। কিন্তু আমরা যখন 12 এর চেয়ে বড় হয়ে যায়, কেউ যদি স্ক্রিন বড় করতে চান, সে নিজের
স্ক্রিন জুম করেন, বড় হয়ে যাবে অটোমেটিক্যালি। হ্যাঁ, আপনার স্ক্রিন আপনি টান দিতে পারেন, বড় হয়ে যাবে ইমিডিয়েটলি, ওই অংশটা বড় হয়ে যাবে। আমরা যদি নতুন ভাষা শিখতে চাই তাহলে কি করতে হবে? আমাদের একটা ক্রিটিক্যাল পিরিয়ড হাইপোথিসিস আছে। যারা 11 বছরের বয়স পার করে ফেলেছে তাদের জন্য ন্যাচারাল ভাষা শেখা অনেক টাফ, অসম্ভব কিছু নয়, কিন্তু ন্যাচারালি ভাষা শেখা টাফ। কেন টাফ? কারণ আমাদের ল্যাঙ্গুয়েজের এক্সপোজার নাই। এক্সপোজার মানে ব্যবহার নাই। আমরা যে ইংরেজি শিখি, যতই আমরা স্পোকেন শিখি, আমরা যদি ওই রকম জায়গায় না পৌঁছাতে পারি তাহলে এই যে কাজে লাগবে? কাজে লাগবে কিনা? আমাদের ইংরেজি ভালো লাগবে কিনা? লাগবে না, রাইট? তার মানে আমাদের ভাষার ব্যবহার যত সময় না হচ্ছে তত সময় আমাদের ভাষা মানে ইন্টারমিডিয়েট লেভেল ক্রস করে না, বেশি বলা যায় বেশি পূর্ণতা পায় না, বেশি আকারে আমরা শিখতে পারি না। সো যখনই একজন মানুষকে ইংরেজদের দেশে ছেড়ে দেওয়া হয়, ওর ওর যদি প্রাইমারি লেভেলের ল্যাঙ্গুয়েজ জানে, আস্তে আস্তে ওটা ডেভেলপ করে, কারণ ও বাকিগুলো আস্তে আস্তে বুঝে ফেলে। ঠিক আছে? কিন্তু যেহেতু আমাদের ওই সুযোগ নাই, বেশিরভাগ ক্ষেত্রে নাই, যারা কর্পোরেটে জব করে তাদের হয়তো ইংলিশ ল্যাঙ্গুয়েজ অনেক জায়গায় আছে, তো সেক্ষেত্রে তাদের ডেভেলপমেন্টটা হয়, কিন্তু যাদের নাই তাদের কিছু করার নেই। সো সেক্ষেত্রে আমরা কি করি? আমাদের মাতৃভাষার স্ট্রাকচারের সাথে ওই যে ভাষা আমরা শিখতে চাই তার স্ট্রাকচারের তার স্ট্রাকচারের কি করতে হবে? তুলনা করতে হয়। তুলনা বা পার্থক্য, যে আমার ভাষার সাথে, হ্যাঁ, এই যে বাস্তবে প্রয়োগ করতেছে দেখছেন, ইএলটির সমস্ত তথ্য বাস্তবে বাস্তবে আমরা টেস্টিফাই করছি। তো তুলনা বা পার্থক্য করতে হয়। যেরকম আমরা ছোটবেলা থেকে শিখি না যে আই ইট রাইস, আমি ভাত খাই। তো বাংলা ভাষা এবং, ভাই আপনার যদি এইভাবে ক্লাস করতে অসুবিধা হয় আপনি আমাকে জানাতে পারেন। আমি সচরাচর স্ক্রিনেই ক্লাস নেই, এত বছর ধরে নিচ্ছি, কারণ বোর্ডে আসলে 2 ঘন্টা দাঁড়ায় এত গুরুত্বপূর্ণ আলোচনা করা সম্ভব নয়। সো আপনি যদি মনে হয় যে ইউ আর ফিলিং আনকমফোর্টেবল, ওকে ব্রো, আমার সাথে যোগাযোগ করবেন, উইল রিফান্ড ইউ, থ্যাংক ইউ। সো আমাদের, আপনার যদি শেখার চেয়ে শেখার মেটেরিয়ালের প্রতি অ্যাট্রাকশন বেশি থাকে, দ্যাটস আ ডিফারেন্ট থিং, ইউ আর অলওয়েজ ওয়েলকাম। আমরা যেটা শিখছি সেটাতে ফোকাস করি, ঠিক আছে? তাহলে আমি কি বলেছি? যে আমরা যে ভাষা শিখতে চাই, আমাদের সেই ভাষাটার সেই ভাষার কিসের সাথে তুলনা করতে হবে? স্ট্রাকচারের সাথে তুলনা করতে হবে, পার্থক্য করতে হবে। যার কারণে আপনাদের প্রত্যেককে, কে এমন নাই যাকে টেন্সের স্ট্রাকচার শেখানো হয় নাই? আমি আজকে মানে একই সাথে ফিলোসফি শেখাচ্ছি, যে কিভাবে এইগুলো ডিজাইন করা হয়, কেন এরকম করা হয়, এটাও বোঝাচ্ছি যে কেন আমাদের শিখতে হবে। কারণ যেহেতু আমাদের ইনবিল্ট এই ভাষা হয়ে গেছে, এখন আমরা ঠাস করে আরেকটা ভাষায় ঢুকতে পারবো না। তো আমরা যেটা শিখে ফেলেছি সেটা দিয়েই আরেকটা ভাষা আমাদেরকে প্রথম আকারে মানে প্রথম পর্বে আমরা এভাবেই শিখবো। এটাকে গ্রামার ট্রান্সলেশন বলে। যাই হোক, আমরা প্রথমে এই অনুবাদের মাধ্যমে আমরা জিনিসটা চেক করি। এই কারণে আপনাদেরকে টেন্সের স্ট্রাকচার শেখানো হয়, কারণ বাংলা ভাষার স্ট্রাকচার এবং ইংরেজি ভাষার স্ট্রাকচার কাছাকাছি, আবার কিছু জায়গায় ডিফারেন্স আছে, তাই না? যেমন আমি ভাত খাই, আমরা জানি তো এটা, আমরা ভাত খাই, এটা আমরা সবাই জানি। আমরা রুটি খাওয়ার পরেও ভাত খাই, কারণ ভাত না খেলে অনেকের ঘুম হয় না। সো এটা একটা বাঙালিয়ানা আর কি। যেমন আমি অন্য কিছু খেলে আমার আসলে ঘুম হয় না। ওকে, তো দেখেন এখানে আমরা বলছি যে বাংলা ভাষায় ক্রিয়াপদ থাকে শেষে এবং ইংরেজি ভাষায় ক্রিয়াপদ থাকে হচ্ছে সাবজেক্টের পরে। এই যে এই নলেজটুকু, এটা যদি আমরা কম্পেয়ার অ্যান্ড কন্ট্রাস্ট করতে পারি, আমরা যদি জানতে পারি যে এই ভাষাটা এইভাবে হয় আর ওদের ভাষাটা এইভাবে হয়, তাহলে আমাদের ব্যবহার করতে সুবিধা হয়। এইবার আসি আমরা কিভাবে এই স্ট্রাকচারটা জানবো, বা আমরা একটা ভাষা থেকে আরেকটা ভাষায় প্রবেশ করব। যে কোনো ভাষায়, ধরেন ইউ আর লার্নিং ফ্রেঞ্চ, জার্মান এন্ড এনিথিং, সেম ওয়েতে করতে হবে। ফার্স্টে আমরা একটু হালকা ধারণা নিব, দেখবেন যে কত ম্যাজিক্যাল হয়ে উঠবে ট্রান্সলেশন পদ্ধতি। প্রথমে একটু ফোকাস করবেন আপনারা, চুপচাপ আগে আমি যেভাবে বলবো সেভাবে।
ওকে, তাহলে আমি এখানে চারটি ধাপের কথা বলেছি। একটি ভাষা থেকে আরেকটি ভাষায় অনুবাদ করতে হলে প্রথমে বাক্যের ক্রিয়া বা ভার্ব খুঁজে বের করতে হবে, ক্রিয়ার রূপ দেখে টেন্স নির্ণয় করতে হবে। এখন আমার প্রশ্ন হচ্ছে যে টেন্স আসলে কি, টেন্স কাকে বলে? টেন্স কাকে বলে বলেন? কাকে বলে, কাকে বলে? হোয়াট ইজ দ্য টেন্স? আপনাদের যদি আমি অফলাইনে পাইতাম ভাই, খোদার কি বলবো, আল্লাহ আমাকে তৌফিক দান করুন, একটা হাসপাতাল ভাড়া করে রাখতাম। হুম, হুম। এমন সব চ্যাট লিখে ভাই, আমি নিজেই হতবাক হয়ে যাই। দেখেন, অনেকে বলে যে ক্রিয়ার কালকে টেন্স বলে, রাইট? টেন্স বলে মানে কোনো কাজ কোন সময় হয় এই সময়কে টেন্স বলে, রাইট? ইয়েস অর নো? আমরা পড়েছি কিনা যে টেন্স হচ্ছে ক্রিয়া সংঘটিত হওয়ার সময়। এবার এটা আমরা একটু বিচার টিচার করি যে আমরা কি পড়েছি, এতদিন আমরা কি পড়িয়াছি। সেই পড়িয়াছি যে জিনিসটা, ওটাকে আমরা একটু পরীক্ষা করে দেখি যে আদতে আমরা যা পড়িয়াছি তাহাই কিনা, রাইট? তো আমরা একটু দেখি যে সে গতকাল স্কুলে গিয়েছিল। ওরে বাবা, জীবনটা স্কুলে যেতে যেতে পার হয়ে গেল। সে প্রতিদিন, অনেক জায়গায় বলে প্রত্যেক দিন, এটা কোন এলাকার ভাষা? সে প্রতিদিন, প্রত্যেক দিন কোন এলাকার ভাষা অনেকের হতে পারে। সে প্রতিদিন স্কুলে, ওকে বরিশাল, ওকে সে প্রতিদিন স্কুলে যায় অ্যান্ড সে আগামীকাল স্কুলে যাবে। আপনাদের টিচারের কথা ভালো করে শুনতে হবে, ঠিক আছে? আপনারা আমাকে পড়াতে আসেন নাই, রাদার টাকা দিয়ে পড়তে এসেছেন। সে সুন্দর করে শিখে গেলে আপনাদের বরং বেশি লাভ হবে। আপনার যদি ডিস্টার্ব করেন আপনার টাকাই নষ্ট, আমার আর কি আছে। সো আমি খুবই কমন উদাহরণ দিয়েছি, সে গতকাল স্কুলে গিয়েছিল, সে প্রতিদিন স্কুলে যায়, সে আগামীকাল স্কুলে যাবে। খুবই সাধারণ একটা উদাহরণ, তাই না? এখন দেখেন তো, এখানে যদি আমরা একটু বিবেচনা করি যে ক্রিয়ার কালকে বা কোনো কাজ হওয়ার সময়কে টেন্স বলে, রাইট? কোনো কাজ হওয়ার সময়কে কি বলে? টেন্স বলে। তো দেখেন তো সে কখন স্কুলে গিয়েছিল, খেয়াল করবেন সে কখন স্কুলে গিয়েছিল।
রাইট। সে কখন স্কুলে যায়? প্রতিদিন। সে কখন স্কুলে যাবে? আগামীকাল। এখন আপনারা বলেন যে ক্রিয়া সংঘটিত হওয়ার সময়কে টেন্স বলে। এটার সাথে একমত কে কে? হাত তোলেন হালকা করে। আপনার কে কে একমত যে ক্রিয়া সংঘটিত হওয়ার সময়কে টেন্স বলে? কে কে পড়ছেন এটা? তো দেখেন তো, একটু খেয়াল করেন তো, স্কুলে যাওয়ার সময় কখন? গতকাল। স্কুলে যাওয়ার সময় কখন? প্রতিদিন। যাবে কখন? প্রতিদিন। আগামীকাল, রাইট? তার মানে আপনাদের সংজ্ঞা অনুসারে টেন্স হওয়ার কথা ছিল কোনটা? গতকাল, প্রতিদিন, আগামীকাল, এই শব্দগুলো, রাইট? একটু ব্রেনটা খাটান, নাকি ব্রেন তো আছে, আছে যেহেতু একটু কাজে লাগান, একটু ভেবে চিন্তে করেন যে ক্রিয়া সংঘটিত হওয়ার সময়কে টেন্স বলে। তো স্কুলে যাওয়ার সময় তো গতকাল ছিল, প্রতিদিন ছিল, আগামীকাল ছিল। তাহলে মানে নিয়ম অনুসারে এইগুলো টেন্স হওয়ার কথা ছিল। কথা ক্লিয়ার না ভেজাল আছে? ব্রেন টেন খাটালে তো বোঝা যায়। আমার তো আমার কথা জানতে হবে না। তাহলে কি শিখলাম এতদিন? ব্যাপার হচ্ছে যে আমরা যখন গতকাল লিখেছি তখন আমাদের যাওয়া ভার্বটা কি হয়ে গেছে? আমরা যখন গতকাল লিখেছি আমাদের যাওয়া ভার্বটা কি হয়ে গেছে? গিয়ে ছিল। যখনই আমরা প্রতিদিন লিখেছি আমাদের যাই ভার্বটা কি হয়ে গেছে? হ্যাঁ, যাওয়া ভার্বটা কি হয়ে গেছে? যাই হয়ে গেছে। যখনই আমরা কি করেছি? আগামীকাল ব্যবহার করেছি, আমাদের যাই ভার্বটা কি হয়ে গেছে? যাবে হয়ে গেছে, রাইট? তার মানে টেন্সটা হচ্ছে এই যে ক্রিয়া রূপের পরিবর্তন হলো, যাওয়াটা যে গিয়েছিল এটাই হচ্ছে টেন্স। যাওয়া শব্দটা যে যাই হয়ে গেছে এটাই হচ্ছে টেন্স। যা যাওয়া শব্দটা যে যাবে হয়ে গেছে এটাই হচ্ছে টেন্স। এম আই ক্লিয়ার? আমি কি বুঝাতে পেরেছি? তাহলে ক্রিয়া সম্পাদিত হওয়ার সময়কে টেন্স বলে না, বরং সময়ের পরিবর্তনের সাপেক্ষে, পরিবর্তনের সাপেক্ষে ভার্ব। ভাই রূপ জিনিস তো বোঝেন নাকি? একই রূপ দেখাইলা ছলনা, তাই না? একই রূপ দেখাইলা, তো আমরা বলি না ছলনাময়ী? তো রূপ কি জিনিস? যেটা বাইরে থেকে দেখা যায়, যেটা দেখে কাউকে আইডেন্টিফাই করা যায়। ঠিক আছে, এটাকে রূপ বলে। আবার রূপ তো বোঝেন নাকি? ফর্ম আর কি, বাহ্যিক যে চেহারা, ওই চেহারারে হচ্ছে রূপ। ঠিক আছে? রূপের আলোয় অনেকে বিসিএস ক্যাডার হয়ে গেছে, আপনারাও হতে পারেন। সময়ের পরিবর্তনের সাপেক্ষে ভার্ব তার রূপের পরিবর্তন করে। এই পরিবর্তনটাকে টেন্স বলে। এই পরিবর্তনটাই হচ্ছে টেন্স। ওকে? কি বলে এই পরিবর্তনটাকে? কি বলে? টেন্স বলে। ওকে? তার মানে টেন্স মূলত আইডেন্টিফাই করা হয় ক্রিয়ার রূপ দেখে। রূপ মানে কি? ক্রিয়ার চেহারা দেখে। দেখেন কোনো বাক্যে ধরেন গতকাল নাই, তো আই ওয়েন্ট দেয়ার, ধরেন সিম্পল একদম। তো আমরা কি দেখে টেন্স নির্ণয় করছি? আমরা কি দেখে টেন্স নির্ণয় করেছি? ওয়েন ভার্বটা দেখে, রাইট? তার মানে আমরা আসলে আদতে ভার্বের রূপ দেখে টেন্সটা বুঝতে পারি। আর যদি সময়টা উল্লেখ থাকে তাহলে তো সোনাই সোহাগা, দুটোই আছে, রাইট? ভার্বের রূপের পরিবর্তনও আছে, সময়ও আছে। তাহলে তো আমাদের আর সোনাই সোহাগা, আমাদের দুইটাই তো আছে। তাহলে ঝামেলা আরো কম, রাইট? গতকাল থাকলে তো বোঝাই গেল যে এটা অতীতকালের হবে, মানে ভার্বটা পাস্ট টেন্সে হবে। অর্থাৎ সময়ের এখানে একটা ইম্প্যাক্ট অবশ্যই আছে, কিন্তু সেই সময়ের রূপের, সময়ের পরিবর্তনের সাপেক্ষে মূল যে পরিবর্তনটা হয় সেটা হচ্ছে ভার্বের রূপের পরিবর্তন। এইটাকে টেন্স বলে। আর এই সময়টাকে কি বলে ইংরেজিতে? এই সময়টা হচ্ছে অ্যাডভার্ব। যদি টাইম মেনশন করা হয় সাথে সাথে টাইমটা অ্যাডভার্ব হয়ে যাবে। বুঝাতে পেরেছি? কিভাবে অ্যাডভার্ব হবে সেটা আমাদের তো আগামী দিনের বিষয়। আজকে আমরা যা শুরু করেছি মাত্র পড়ালেখা।
বোঝা গেল? তারপর আমাদের যেটা করতে হবে, সেটা কি? ভয়েস নির্ণয় করতে হবে। ভয়েস। ভয়েস কি জিনিস? আপনার তো অনেক বছর ধরে ভয়েস পড়ছেন, রাইট? আমরা আজকে প্রয়োগ করে দেখবো যে আদতে কি জিনিস। একটা জিনিস আপনি যেটা বুঝবেন, আপনারা সবকিছুই জানেন টুকটাক, আমার কাজটা হচ্ছে যে সব জিনিসটা কানেক্ট করে দেয়া, যে কোথায় কোন জিনিসটা কিভাবে কাজ করে এবং কিভাবে আমরা কাজ করাইতে পারি তাকে দিয়ে। ওকে? সো আমরা সব জিনিস যা যা জানি সেগুলো বলবো। আমি প্রথম ক্লাসে বলে দিয়েছি যে আমাদের পুরনো জ্ঞান নতুন জ্ঞানের পথে একটা বাধা। সো পুরনোটাকে আমাদের যাচাই করে নিতে হবে যে যা যা জানি সেগুলো ঠিকভাবে জানি কিনা। রাইট? সো আজকের ক্লাসটা ওরকমই। বলেন, ভয়েস কি জিনিস? হোয়াট ইজ দ্য ভয়েস? আহা, একজনই কথা বললো, বাকিরা এখন চুপ হয়ে গেছে, চ্যাট বন্ধ হয়ে গেছে। প্রশ্ন করলে তখন চ্যাট বন্ধ। একজন লিখছে যে ওকে, ভয়েস মানে কণ্ঠস্বর, আমরা বুঝলাম। ঠিক আছে। এখন ধরেন আমাদের যারা, আমি একই উদাহরণ দেই, সহজ সহজ। প্রথম দিনের ক্লাস তো একদম কমন উদাহরণ থেকে আমরা শুরু করব, ঠিক আছে? আমি বলেছি যে আমরা আমাদের জানা জায়গাগুলোকে পরীক্ষা করে আসব। একটু দেখি যে এখানে বই খাতা বিক্রি হয়। আচ্ছা, শুধু বই দিলাম, সহজ হয়। বিক্রি করা হয়। সে প্রতিদিন পড়ে। পত্রিকা পড়ে। সে বই পড়ে। সহজ করলাম আরো। স্লাইড নিয়ে প্যারা করার কিছু না, এটা আপনারা পাবেন, ঠিক আছে? যেহেতু আমি ওয়ার্ড ফাইলে লিখছি, আগে আমি বোর্ডে লিখতাম, এখানে একটা বোর্ড পাওয়া যায়, জুমের বোর্ড, খুব সুন্দর। তার চেয়ে ভালো করে দিলাম, এখানে আপনারা নোট পাচ্ছেন। আর আপনারা হ্যান্ড নোট পাবেন, আমি যেগুলো মুখে বলছি এগুলো টাইপ করা আছে, হ্যাঁ। মানে একজন নোট করেছে, তার নোট পাবেন। আর আমাদের শীট তো পড়লেই বুঝতে পারবেন কি জিনিস। ওকে। অনেক একজন বললো যে নোট পাবেন কিনা, মানে এটা পাবেন কিনা, তারটা উত্তর দিলাম। ওকে। এখন আমার কিছু বেসিক কোশ্চেন আছে যে সাবজেক্ট আসলে কি জিনিস, এটা আমাদেরকে বুঝতে হবে। যেমন এখানে বই বিক্রি করা হয়, এই বাক্যের সাবজেক্ট কে? বলেন তো। এই বাক্যের সাবজেক্ট কে? বই। দেখবেন আজকের পরে অনেক, আমাদের অনেক ধারণা বদলে যাবে, অনেক বিষয় সম্পর্কে ধারণা বদলে যাবে। এবার বলেন তো যে ইংরেজিতে যে সাবজেক্ট রয়েছে, সেই সাবজেক্টের বাংলা কি? অর্থাৎ সাবজেক্ট কাকে বলে? সাবজেক্টের বাংলাটা কি আসলে? আমরা বাংলায় সাবজেক্টকে কি বলি? কর্তা, রাইট? কর্তা কিনা? কর্তা মানে কি? যে কাজ করে, রাইট? ইয়েস অর নো? কর্তা মানে যে কাজ করে। তো আপনি একটু খেয়াল করেন তো, এখানে বই বিক্রি হয়, বই কি বিক্রি কাজটা করছে নাকি? ওমা, তাহলে বই সাবজেক্ট হলো কি করে? কর্তা মানে যে কাজ করে, তাহলে বই সাবজেক্ট হলো কি করে?
বই তাহলে সাবজেক্ট না অবজেক্ট? এখানে সাবজেক্ট নাই নাকি? ওরে আল্লাহ! হ্যাঁ, এখানে সাবজেক্ট নাই। তাহলে তো ভাবার বিষয়। কিন্তু ইংরেজিতে তো এখানে সাবজেক্ট আছে। রাইট। সাবজেক্ট হচ্ছে বাক্যের, শোনেন, বাক্যের আমাদের একটা ধারণা আছে যে পার্ট অফ স্পিচ মানেই হচ্ছে যে বাক্য, কিন্তু না। বাক্যের কয়েকটা স্লট রয়েছে। স্লট বোঝেন? স্লট মানে কি? কনস্টিটিউয়েন্সি। আপনারা যে যেখানে ইলেকশন হয়, এই ইলেকশনের অঞ্চলটাকে কি বলে বলেন তো? ইলেকশনের অঞ্চলটাকে কি বলে? আসন বলে, রাইট? একটু আমরা রিয়েলিটিতে আসি ভাই। এখন জাতীয় নির্বাচন সামনে, যে যে এলাকায় ইলেকশন হয় এক একটা জায়গাকে কি বলে? ইংরেজিতে কি বলে? ইংরেজিতে কি বলে? এই কনস্টিটিউয়েন্সি বলে। সিট এসব বাংলা শব্দ, সাংবিধানিক ভাষায় কইতে হবে একটু। পজিশন টান হইলো, আচ্ছা ধরলাম আমরা পজিশন। আমরা এটা ধরলাম, এটা হচ্ছে সহজ মানে আসল শব্দটা হচ্ছে কনস্টিটিউয়েন্সি, ওকে? এরিয়া টেরিয়া এগুলো হচ্ছে যে আমাদের বানানো শব্দ। এরিয়া বলে না, এটা সাংবিধানিক ভাষায় এটাকে কনস্টিটিউয়েন্সি বলে এবং আইনের ভাষায় তাই। ঠিক আছে? কনস্টিটিউয়েন্সি সংসদীয় আসন। তো একটা বাক্যের অনেকগুলো আসন থাকে। একটা বাক্যের কি থাকে? একটা বাক্যের অনেকগুলো আসন থাকে। কি থাকে? আসন থাকে। একজন বলে যে কোন আসন থেকে নির্বাচনের সিদ্ধান্ত নিয়েছেন? আপাতত আমি হচ্ছে যে বাংলা, বিহার, উড়িষ্যার সমস্ত সুন্দরী রমণীদের মনের আসন থেকে নির্বাচনে দাঁড়িয়ে গেছি। কারণ আমি সাহিত্যের ছাত্র। সে আমার কাজটা এটা, মানুষের মন জয় করা। তো একটি বাক্যের অনেকগুলো আসন থাকে এবং প্রত্যেকটা আসন ফিক্সড। কি বলেছি? আসন কি? ফিক্সড। ধরেন আপনার একটা ইওনো অফিসের কথা চিন্তা করি, আমরা একটা উপজেলা পরিষদের কথা চিন্তা করি, ঠিক আছে? একটা ইওনো অফিস। এই অফিসে একজন ক্লার্ক আছে। তো ক্লার্কের বয়স হচ্ছে অলমোস্ট 45। আর এখানে ইওনো হিসেবে যে জয়েন করেছেন তার বয়স হচ্ছে 27 বা 25 to 27। এখন ইওনোর বয়স হচ্ছে 25 to 27। এখন আপনাদের নিয়মটা হচ্ছে যে যেহেতু বয়সে বড়, তো তাকে তো সম্মান করতে হবে, তাই না? আমাদের দেশের রুল অনুযায়ী বয়সে বড় হলে তো সম্মান করতে হবে। এখন তাহলে ক্লার্ক কি ইওনোকে অর্ডার করবে নাকি ইওনো ক্লার্ককে অর্ডার করবে? এবং কে কার আদেশ মেনে চলবে বলেন তো? হ্যাঁ, এই পাওয়ারটা কিন্তু বয়সের পাওয়ার নয়। এই পাওয়ারটা কিসের পাওয়ার? পাওয়ারটা হচ্ছে পজিশনের পাওয়ার, রাইট? পজিশন বা আসনের পাওয়ার, আমরা যে পজিশন বললাম, পজিশন বা আসনের পাওয়ার। এই পাওয়ারটা কোনোভাবেই কোনোভাবেই ব্যক্তি হিসেবে নয়, রাদার ওই চেয়ারের মূল্য। ভাই ক্লার্কের মানে কি? ক্লার্কের মানে কি বলেন তো? আমি এর বাংলাটা ভুলে গেলাম। একজন জিজ্ঞেস করছে, তো বলেন। ক্লার্কের বাংলা কি? কেরানি, রাইট। সুন্দর বাংলা, রাইট। অফিসে যে কাজ করে কেরানি। সো এটা হচ্ছে ক্লার্কের বাংলা। ওকে, থ্যাংক ইউ। তো ইওনো অফিসের যে পজিশন আছে সেই পজিশনটাকেই কিন্তু ডিটারমিন করছে, রাইট? তার মানে কোনো একটা পজিশনকেই আমি কিন্তু স্যালুট করছি। আই এম নট স্যালুটিং আ পার্সন। সো আপনাকে যে মানে সালাম দেয়, সেই আপনার পেছন থেকে চেয়ার চলে গেলে কেউ আপনারা গুনবে না, ক্লার্কও আপনারা গুনবে না, তাই না? তখন ক্লার্ককে ঘুষ দিয়ে আপনার কাজ করাইতে হবে ফাইল আটকায় গেলে। তখন হি ইজ দ্য বস অ্যান্ড ইউ আর দ্য জেনারেল ম্যাচ, হোয়াট এভার। ধরেন একটা অফিসে বা একটা কলেজে ভাইস প্রিন্সিপাল থাকে। ভাইস প্রিন্সিপাল এবং আরেকটা প্রিন্সিপাল থাকে, রাইট? নানা পদ আছে, প্রফেসর, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, নানা ধরনের অ্যাসোসিয়েট, লেকচারার, আদার্স, এবং প্রিন্সিপাল থাকে। তো ধরেন আপনার প্রিন্সিপাল অসুস্থ।
এত কথা কেন বোঝাচ্ছে একটু পরে বলছি। প্রিন্সিপাল অসুস্থ, তো আমরা কি করব এখন? তাহলে ভারপ্রাপ্ত দায়িত্ব কে পালন করবে? ভাইস প্রিন্সিপাল। এখন ভাইস প্রিন্সিপাল কোন চেয়ারে বসবে, এটাই হচ্ছে প্রশ্ন। সে কি তার আগের চেয়ারে বসবে, নাকি প্রিন্সিপালের চেয়ারে বসবে? রাইট। নো, আগের চেয়ারে বসবে না, তার প্রিন্সিপালের চেয়ারে বসবে, কারণ ওই চেয়ারটাই পাওয়ারফুল, নট দ্য পার্সন। অনেকেই বসে না হয়তো, যেমন আমি আমার টিচার হলে অবশ্যই বসতাম না। তো নানা ক্ষেত্রে বসে না, কিন্তু নিয়মটা হচ্ছে যে প্রিন্সিপালের চেয়ারে বসবে, এটাই নিয়ম আসলে। ভারপ্রাপ্ত সবাই ওই জায়গায় বসে। আপনার দেখেন না অনেক জায়গায় চেয়ারম্যান অসুস্থ হয়ে যায় বা মারা যায়, তখন ওখান থেকে একজন মেম্বার, মহিলা মেম্বার, সে চেয়ারম্যানের দায়িত্ব পালন করে এবং সে চেয়ারম্যানের চেয়ারেই কিন্তু বসে। ওকে, তার মানে হচ্ছে পাওয়ারটা কিন্তু আসলে ওই চেয়ারটার, মানে ওই কনস্টিটিউয়েন্সির, ওই আসনের, ওই পজিশনের। তো তার মানে হচ্ছে যে একটা বাক্যের দুইটা পজিশন থাকে, একটা হচ্ছে সাবজেক্ট আর একটা হচ্ছে ভার্ব। এই ভার্বের অংশটাকে প্রেডিকেট বলে। ঠিক আছে, যেখান থেকে ভার্ব শুরু হয় সেখান থেকে প্রেডিকেট শুরু হয়। তাহলে একটা বাক্যের কয়টা অংশ থাকে? দুইটা। মানে অংশ বলতে কনস্টিটিউয়েন্সি, আসন থাকে। আবার এই প্রেডিকেটের অংশটাকে অনেক ভাগে ভাগ করা হয়, কমপ্লিমেন্ট, অবজেক্ট, নানা কিছু, সেগুলো আমরা পরে শিখবো। সো বুঝাতে পেরেছি? প্রেডিকেট কিছুই না। ধরেন ইজি বাক্য দিলাম, আই গো টু স্কুল। তো প্রত্যেকটা জিনিসের একটা কি থাকে, বলেছি প্রত্যেকের একটা কনস্টিটিউয়েন্সি আছে, রাইট? এখন আই হচ্ছে সাবজেক্ট, একটা কনস্টিটিউয়েন্সি, এটা হচ্ছে একটা অঞ্চল, এটা একটা আসন, মানে বাক্যের এটা একটা ভাগ আর কি। এর পরের ভাগটাকে বলে ভার্বের ভাগ। মানে এরপরে কি শুরু হয়েছে? ভার্ব। কিন্তু ভার্ব নামে একটা পার্ট অফ স্পিচ আছে না? এখন ভার্ব নামে একটা পার্ট অফ স্পিচ আছে কিনা? ইয়েস অর নো? হ্যাঁ আছে। এখন আমরা যদি এটাকে বলি ভার্বের অংশ, তাহলে আমাদের কনফিউশন তৈরি হবে যে ভার্ব বলতে আমি পার্ট অফ স্পিচ ভার্বকে বুঝাইছি নাকি ভার্বের আসনের জায়গাটা বুঝাইছি, তাই না? মানে ভার্ব কিন্তু দুইটা হইতে পারে, সে আসনও হইতে পারে, সে আবার ভার্বও হইতে পারে, মানে পার্ট অফ স্পিচও হইতে পারে। যেমন আই এখানে প্রোনাউন, কিন্তু আই তো এখানে সাবজেক্ট। সে প্রোনাউন, আবার তার আসনটা কিসের, তার চেয়ারের জায়গাটার নাম কি? সাবজেক্ট। তো এই ভার্বটাকে আমরা ভার্বেরও, চেয়ারের নামটাও ভার্ব। তো যেহেতু কনফিউজড হয়ে যায় মানুষ যে ভার্বের নাম যদি ভার্ব চেয়ার হয় তাহলে ক্যাচাল, কারণ দুইটা নামই একই হয়ে যায়। তো এই জন্য ভার্বের নামটাকে বলা হয় প্রেডিকেটর, মানে ভার্বটাকে বলা হয় প্রেডিকেটর। একটা বাক্যের আসলে দুইটা অংশ, একটা হচ্ছে ভার্বের অংশ, একটা সাবজেক্টের অংশ। ঠিক আছে, এরপরে যে অংশটা রয়েছে পুরোটাই ভার্বের অংশ। মানে এই গো ভার্বটাই ডিটারমিন করবে গোর পরে কি থাকবে। হোয়াট এভার, আমরা পরে বুঝতে পারবো এটা যখন আমরা দুই একটা দেখবো। ওকে, আমি কিন্তু কয়েকটা কনসেপ্ট ক্লিয়ার করছি, আগামী দিনে তো আমাদের পুরা দমে ক্লাস শুরু হবে, মানে তখন আর এসব কিন্তু বুঝাবো না। তখন আমার বললেন না এটা আমি বুঝি নাই। তাহলে এই অংশটা হচ্ছে সাবজেক্ট, এটা হচ্ছে প্রেডিকেট, মানে ভার্বের অংশ। এটা হচ্ছে ভার্ব, এখান থেকে শুরু, যেখান থেকে ভার্ব শুরু ওইটাই প্রেডিকেট। প্রেডিকেটের আরেকটা নাম কি? ভার্ব অংশ। কি নাম? ভার্বের আসন। কি নাম? রাইট, মানুষের নাম মানুষ রাখা হলে একটা প্রবলেম হয়ে যাবে, আর একটা নাম দেওয়া হলো ভার্বের আসন। হ্যাঁ, সো একই জিনিস, প্রেডিকেট মানেই হচ্ছে ভার্ব, ভার্ব কনস্টিটিউয়েন্সি আর কি। ঠিক আছে, তো নামকরণের যাতে সুবিধা হয় এই জন্য প্রেডিকেট নাম দেওয়া হয়েছে, নাথিং এলস। তার মানে হচ্ছে যে অবজেক্ট পরের বিষয়, অবজেক্ট সবার থাকে না তো। অবজেক্ট হচ্ছে একটা এক্সটেনশন। হ্যাঁ, আমরা পরে দেখবো যে কার অবজেক্ট থাকে কার থাকে না, এটা বিরাট বড় আলোচনার বিষয়। তো আমরা এখন অবজেক্টের দিকে না দৌড়াই, আমরা সাবজেক্ট আর ভার্ব পর্যন্ত সীমাবদ্ধ থাকবো। ঠিক আছে, মূল অংশটা সাবজেক্ট এবং ভার্বের, বাকিটা ডিপেন্ডস। ওকে, তাহলে সাবজেক্ট আসলে কি? সাবজেক্ট হচ্ছে একটা পজিশনের নাম, সেখানে যেই বসবে সে কাজ করুক আর নাই করুক সেই সাবজেক্ট। তাহলে সাবজেক্টের জায়গায় যে বসবে সেই সাবজেক্ট। কথা ক্লিয়ার না ভাইজালাস? সাবজেক্টের চেয়ারে যে বসবে সেই সাবজেক্ট, সে যদি কাজ করুক আর নাই করুক। তার মানে সাবজেক্টের বাংলা কি? সাবজেক্টের বাংলা হচ্ছে উদ্দেশ্য, মানে যার উদ্দেশ্যে ভার্বটা দেওয়া হয়েছে।
পুরো বাক্যটা যাকে উদ্দেশ্য করে তৈরি হয়েছে। আর ইউ ক্লিয়ার? দেখেন এই গো কাজটা কার উদ্দেশ্যে, এই গো টু স্কুল কার উদ্দেশ্যে বলা হয়েছে? আয়ের উদ্দেশ্যে। যদি আয় না থাকতো তাহলে গো টু স্কুলের ভ্যালু নাই। এই বিক্রি কাজটা কাকে কেন্দ্র করে হচ্ছে? বইকে কেন্দ্র করে। সো বই ইজ বিং দ্য সাবজেক্ট। যাই হোক, আমরা অত দ্রুত না গিয়ে, মানে ওই বিষয়ে না গিয়ে, আমাদের কনসেন্স হচ্ছে সাবজেক্টের জায়গায় যে বসবে সেই হচ্ছে সাবজেক্ট। সে কাজ করুক আর নাই করুক, যদি কাজ করে, অর্থাৎ যে কাজ করে তাকে কি বলে? কর্তা বলে। ইংরেজিতে বলে এজেন্ট বা ডুয়ার। তাহলে কখনোই সাবজেক্টের বাংলা কিন্তু কর্তা নয়। কথা ক্লিয়ার? আমরা কত ভুল জানি দেখছেন। আপনারা যদিও বাংলায় পড়ছেন উদ্দেশ্য এবং বিধেয়, কিন্তু কখনো ভাবেন না এটার ইংরেজি কি। ঠিক আছে? কর্তা ইংরেজি কি তাহলে? এজেন্ট বা ডুয়ার। ওকে, এবার আমাদের প্রশ্ন হচ্ছে যে আমরা অ্যাক্টিভ প্যাসিভ কি করে নির্ণয় করি? যদি ইফ দিয়ে করি তাহলে বেটার লাগবে। ইফ সাবজেক্ট ইজ ডুইং দ্য ওয়ার্ক, ইট ইজ অ্যাক্টিভ। ইফ সাবজেক্ট ইজ নট ডুইং দ্য ওয়ার্ক, নটটা একটু ভালো করে দেখবেন, NOT, নট ডুইং দ্য ওয়ার্ক, ইট ইজ প্যাসিভ। কথা ক্লিয়ার না? ভেজাল আছে? আর কোনো কিছুই মাথার উপর দিয়ে যাওয়ার কথা না। জাস্ট থিঙ্ক, কোনো বাক্যের আমরা সাবজেক্টের জায়গায় যাকে পাবো, সাবজেক্টের জায়গায় যে থাকবে, অর্থাৎ যাকে উদ্দেশ্য করে বাক্যটা লেখা হয়েছে, সে যদি কাজটা করে তাহলে বাক্যটা কি হবে? অ্যাক্টিভ ভয়েসে লিখতে হবে। এবং সে যদি কাজ না করে, কে করলো এটা আমাদের জানার বিষয় না, সে করছে কি না, ইয়েস অর নো। কারণ এত ভাবার সময় মাথায় কাজ করবে না। আমরা কোন জায়গায় কাজ করছি? আমরা যখন একটা কম্পিউটার কে প্রোগ্রামিং করি, সেখানে কিছু কোড লিখতে হয়, রাইট? আমাদের ভাষারও কিছুটা কোডিং এর ভেতর দিয়ে চলে। সো ব্রেনকে যদি আপনি শেখাতে পারেন যে এই কোডটা এইভাবে করতে হবে, তাহলে ব্রেন ওভাবেই প্রডিউস করবে। এই জন্য আমাদের ভেঙে ভেঙে শিখতে হয়, কিন্তু ব্রেন যখন তৈরি করে তখন সে অটোমেটিক তৈরি করে। ওকে, সে বাইটায়ের ভূত নামান মাথা থেকে। যদি প্যাসিভলি লিখতে হয় আর বাই লিখতে হয় তাহলে কি হবে? বললাম না, আগে যা শিখছেন এগুলো ভুলে যান, পরে বাইয়ের আলাপ আসবে। সো এখানে বই বিক্রি করা হয়, এরকম বাক্য আপনারা দেখেছেন কিনা? রাস্তাঘাটে নানা জায়গায় লেখা থাকে একটা সাইনবোর্ড দিয়ে। যারা গ্রামে থাকেন তারা জানেন এভাবে সাইনবোর্ড ব্যবহার করা হয়। তো আমরা একটু খেয়াল করি, দেখেন তো এখানে যে সাবজেক্ট আছে বই, সেই বই কি বিক্রি করা কাজটা করছে নাকি করছে না? ইয়েস অর নো? ইয়েস অর নো? সাবজেক্ট ইজ ডুইং দ্য ওয়ার্ক অর নট? তার মানে বাক্যটা কিসে হবে? বাক্যটা কিসে হবে? প্যাসিভে। এবার দেখেন সে প্রতিদিন পত্রিকা পড়ে, দেখেন তো পড়া কাজটা সে করছে কিনা, ইয়েস অর নো? ইয়েস, অ্যাক্টিভ। এইবার ইন্টারেস্টিংলি, ইন্টারেস্টিংলি প্রত্যেকটা টেন্সের দুইটা করে স্ট্রাকচার রয়েছে। কয়টা করে? দুইটা। কারণ আইদার বাক্যটা অ্যাক্টিভ হবে অথবা বাক্যটা প্যাসিভ হবে। কিন্তু আমরা কি করি? আমরা তো একটা করে, আমরা কিন্তু সবসময় একটা করে স্ট্রাকচারে শিখেছি, রাইট? দেখেন আমরা যখন টেন্স শিখেছি আমরা কয়টা স্ট্রাকচার শিখেছি? একটা। কিন্তু ওই বাক্য তো প্যাসিভও হওয়ার চান্স আছে, কারণ যে কোনো বাক্য হয় অ্যাক্টিভ হবে, আদারওয়াইজ প্যাসিভ হবে। যেহেতু বাংলাতে অনেকগুলো প্যাসিভ ভয়েস রয়েছে, মানে বাংলাতে কিন্তু কর্তৃকর্ম বাচ্য আছে, অনেক ক্যাচাল বাংলা, বাংলা ভাষায় ভাব বাচ্চও আছে। ইংরেজিতে একটু সোজা, ইংরেজিতে অ্যাক্টিভ আর প্যাসিভ। আরো একটা রয়েছে, সেটা খুব একটা ব্যবহৃত হয় না। যাই হোক, সেটাও আসলে প্যাসিভের মধ্যে পড়ে। বাংলা একটু ক্যাচাল, বাংলাতে চার পাঁচটা নাকি?
কর্মবাচ্য, কর্তৃবাচ্য, কর্তৃকর্মবাচ্য, আরেকটা হচ্ছে ভাববাচ্য, তাই না? বিসিএস কনফার্ম। ইংরেজি একটু সোজা বেশি, ক্যাচাল কম। তাহলে প্রত্যেকটা টেন্সের কয়টা স্ট্রাকচার রয়েছে? কয়টা? দুইটা। ওকে। হুম। এখন আমরা একটা টেন্স পরীক্ষা করে দেখব। ঠিক আছে, প্রথম টেন্সের নাম হচ্ছে যে আমাদের, আমরা কয়টা টেন্স পরীক্ষা করব? আমরা কয়টা করব? একটা, প্রথমে একটা করব। আমাদের টেন্সের নাম হচ্ছে, আমাদের টেন্সের নাম হচ্ছে সিম্পল প্রেজেন্ট টেন্স। আমাদের একটা একটা টেন্সই আজকে শিখবো, তারপরে বাকিটা আমরা আগামী দিনে আলোচনা করব। ঠিক আছে, আমরা জাস্ট এত সময় আমাদের ধারণাগুলো পরীক্ষা করে দেখবো যে কিভাবে এটা কাজ করে। ধরেন আমাদের একটা বাক্য দেওয়া হয়েছে যে, আমরা বলেছি যে সিম্পল প্রেজেন্ট টেন্স চিনতে গেলে বাংলাতে, বাংলা ক্রিয়া শেষে কি থাকবে? আমরা বলেছি আমাদের প্রথম ধাপ কি, যে কোনো একটা বাক্য লিখতে গেলে প্রথমে কি করতে হয়? বাক্যের ক্রিয়া খুঁজে বের করতে হয়। সো আমরা একটা বাক্য পেলাম, সে এখানে বই বিক্রি হয়, রাইট? বা বিক্রয় করা হয়, বিক্রি করা হয়। আমরা একটা বাক্য পেয়েছি না? প্রথমে আমাদের কি খুঁজে বের করতে হবে? ভার্ব খুঁজে বের করতে হবে, রাইট? বাক্যের ক্রিয়া বা ভার্ব খুঁজে বের করতে হবে। ওকে, খুঁজে বের করলাম, বিক্রি করা হয়, রাইট? আমরা প্রত্যেকটা ধাপ কিন্তু পরীক্ষা করব। এখানে অনেক মাতব্বার আছে যারা কমন যে বাক্যগুলো আছে সেগুলো মুখস্থ লিখবে। আপনাকে আমি বলবো যে জানা জিনিস থেকে আসলে অজানা জিনিস শিখতে হয়। সো আপনি যেগুলো জানেন সেগুলোর উপর নিয়ম অ্যাপ্লাই করে দেখবেন যে এটাতে নিয়ম কাজ করে কিনা, যে এরকম একটা বাক্য নিয়ম কাজ করে কিনা। যদিও আমরা কিছু আপনাদের অ্যাসাইনমেন্ট দেব, যেটা আপনারা করলে আপনারা বুঝতে পারবেন যে ওয়েদার ইউ আর লার্নিং অর নট। ওকে, তবুও আপনারা জানা জিনিসটাকেও আপনার পরীক্ষা করবেন, মুখস্থ লিখবেন না কখনোই। যদি জানেনও যে এটা ট্রান্সলেশন এটা হবে, তবুও এটা দিবেন না। রেদার আমি যে নিয়ম এখন শেখাচ্ছি আপনি সেটা পরীক্ষা করবেন। তাহলে আমরা ভার্ব খুঁজে বের করব। ওকে, কোনটা? বই বিক্রি করা হয়। তাহলে এখানে এটাকে যৌগিক ক্রিয়া বলে। পুরা বিক্রি করা হয় এই পর্যন্তই ভার্ব। তো দেখেন আমরা বলেছি যে প্রেজেন্ট সিম্পল টেন্সের ক্রিয়ার রূপ কিভাবে চিনবো? ক্রিয়ার শেষে কি থাকবে? অ, আ, ই, অন্তস্থ জ, বা এদের কার চিহ্ন থাকবে। কার চিনেন তো নাকি? এদের কার চিহ্ন তো চিনেন তো নাকি? হ্যাঁ, এ কার, এ দিয়ে দেই নালে বিপদ হয়ে যাবে, একটা বাদ পড়ছে। এ, ওই, ও, ও সবই থাকতে পারে। ওকে, তাহলে আমাদের অন্তস্থ জ আছে, তাহলে এটা কোন টেন্স? টেন্স কিন্তু আমরা পেয়ে গেছি। কোন টেন্স এটা? শেষে ইয় থাকলে কোন টেন্স হবে? প্রেজেন্ট সিম্পল। আমরা এখনই দৌড়াদৌড়ি করবো না, আমরা এখন মনে করবেন লেভেল জিরোতে আসি, সো আমাদেরকে অনেক সিম্পল ওয়েতে শিখতে হবে। আস্তে আস্তে আমরা কঠিনের দিকে যাব। ঠিক আছে, অনেক সময় দেখা যাবে এই নিয়ম আর কাজ করছে না, কিন্তু লেভেল ওয়ানে আমাদের এটাই শিখতে হবে। সো প্রথম দিনে আকাশে চড়বেন না। প্রেজেন্ট সিম্পল টেন্স আমরা পেয়ে গেছি কিনা? ইয়েস অর নো? দেন আমাদের কি করতে হবে? ভয়েস নির্ণয় করতে হবে। কিভাবে নির্ণয় করব? দেখেন আমাদের দ্বিতীয় ধাপ কি? টেন্স নির্ণয় করা। করে ফেলেছি? ইয়েস অর নো? আমরা টেন্স নির্ণয় কিন্তু করে ফেলেছি। এটা প্রেজেন্ট সিম্পল। কিভাবে? আমরা দেখলাম যে ক্রিয়া শেষে অন্তস্থ জ আছে বা ইয় আছে। আপনারা ইয় উচ্চারণ করেন অনেকে, কিন্তু অন্তস্থ জ হবে উচ্চারণ। ইউব্রাস। তারপর আমাদের ভয়েস নির্ণয় করতে হবে। ভয়েস কি করে নির্ণয় করতে হয়? একদম ইজি। ইফ দ্য সাবজেক্ট ইজ ডুইং দ্য ওয়ার্ক ইট ইজ অ্যাক্টিভ, ইফ দ্য সাবজেক্ট ইজ নট ডুইং দ্য ওয়ার্ক ইট ইজ প্যাসিভ। কেন আমাদের নির্ণয় করতে হবে? কারণ প্রত্যেকটা টেন্সের দুইটা স্ট্রাকচার রয়েছে। কয়টা? কয়টা করে রয়েছে? দুইটা। আমি কি ফ্রিজ হয়ে গেলাম নাকি? শোনা যায় আমাকে? জি। স্ক্রিন ফ্রিজ হলো মনে হচ্ছে। দেখা যায় আমাকে ক্লিয়ার?
বুঝলাম না কি হলো। ও ঠিকই আছে তো। দেখা যায় আমাদের প্রত্যেকটা টেন্সের কয়টা স্ট্রাকচার রয়েছে? এ তানভীর, আমাকে শোনা যায়? এই প্রথম দেখলাম যে আমার ল্যাপটপ হ্যাং করলো আজকে। সব ঠিক আছে তো? শোনা যায়? হ্যাঁ। ওকে। সো আমরা যদি দেখি যে আমাদের এখানে টাইম ইন্ডিকেটর রয়েছে যে বাংলা ক্রিয়া শেষে আমাদের এগুলো থাকবে, আমরা এটা নির্ণয় করে ফেলেছি। দেন আমাদের প্রত্যেকটা টেন্সের কিন্তু দুইটা স্ট্রাকচার রয়েছে। আপনি যদি মাতব্বারি করে মুখস্থ লিখতে চান তাহলে 50-50 চান্স আছে যে ভুল যাবার। কারণ আপনি যদি অ্যাক্টিভের জায়গায় প্যাসিভ আর প্যাসিভের জায়গায় অ্যাক্টিভ লেখেন, কট খাবেন। আমি যে বাক্য দিয়েছি এটা খুব সহজ বাক্য, এই কারণে মনে হচ্ছে না যে এটা কঠিন। ওকে। তো আমরা একটু দেখি যে আমাদের প্রথমে কি রয়েছে। প্রথমে রয়েছে সাবজেক্ট। আমাদের প্রথমে অ্যাক্টিভ ভয়েসের স্ট্রাকচার রয়েছে এবং প্যাসিভ। দেখেন তো আমরা এখানে কোন স্ট্রাকচারটা ব্যবহার করব। আমাদের বাক্যটা কিন্তু প্যাসিভ ভয়েসে রয়েছে, রাইট? তার মানে আমাদের প্যাসিভের স্ট্রাকচার ব্যবহার করতে হবে, কারণ সাবজেক্ট ইজ নট ডুইং দ্য ওয়ার্ক, বই নিজে বিক্রি হচ্ছে না। সুতরাং আমরা আমাদের যে অঙ্ক, অর্থাৎ আমাদের যে দুইটা অঙ্ক রয়েছে, দুইটা স্ট্রাকচার রয়েছে, আমরা কোনটা ব্যবহার করব সেটা আমরা নির্ণয় করে ফেলেছি। আমাদের দ্বিতীয়টা ব্যবহার করতে হবে। দ্বিতীয়টা প্রথমে কি আছে? সাবজেক্ট। সো আমরা আমরা এখানেই দেই, তাহলে ইজি হবে। এখানে বই আচ্ছা, সবাই একটু অপেক্ষা করেন, হচ্ছে হ্যাং করছে আর কি।
সেল ভার্বের পাস্ট পার্টিসিপল কি? সেল ভার্বের পাস্ট পার্টিসিপল কি? সোল্ড, রাইট? সো বুকস আর সোল্ড হেয়ার। দেখেন আমরা কিন্তু এটা কমনলি এটা ইউজ করি, মানে আমরা অনেক ইজি বাক্য মনে হচ্ছে, বাট আমরা যখনই ইংরেজি ব্যবহার করি তখন আমরা আইদার উই স্পিক ইন অ্যাক্টিভ ভয়েস অর ইন প্যাসিভ ভয়েস। সো আপনি যদি ট্রান্সলেশন করতে চান বা ভাষা ব্যবহার করতে চান, আপনাকে দুইটা একসাথে প্রয়োগ করতে হবে। আমরা কিন্তু এখানে অনেক বিষয় একসাথে শিখছি। আপনি হয়তো মানে গেস করতে পারবেন পরে, শেখার পরে বুঝতে পারবেন যে আমরা অনেকগুলো গ্রামার একসাথে শিখে ফেলছি, ট্রান্সলেশন, টেন্স অ্যান্ড ভয়েস অ্যান্ড এভরিথিং। ওকে, তাহলে আমি প্রথমে বলেছি যে যে কোনো একটা বাক্যকে যদি আমরা অনুবাদ করতে চাই একটা ভাষা থেকে আরেকটা ভাষায়, তাহলে আমরা কি করব? প্রথমে বাক্যের ক্রিয়া খুঁজে বের করব। সো আমরা যখনই বলেছি যে এখানে বই বিক্রি হয়, করা হয়, তখন আমরা কি করেছি? তখন আমরা কি করেছি? আমরা ক্রিয়া খুঁজে বের করেছি, রাইট? দেখেন আমাদের ক্রিয়াটা ছিল কি? বই বিক্রি করা হয়। পেয়েছি কিনা? তো ক্রিয়া খুঁজে বের করে আমরা শেষে কি পেয়েছি? অন্তস্থ ইয়। দেখেন বাংলাতে আমরা বলেছি ক্রিয়ার কিছু রূপ থাকে। রূপগুলো কি বাংলাতে একরকম থাকে, ইংরেজিতে আর একরকম। ইংরেজিতে থাকে, ইংরেজিতে কিছু ইনফিক্স ব্যবহার করা হয়, সাফিক্স, প্রিফিক্স ব্যবহার করা হয়। যেমন দেখেন ডু, ডিড, ডান, রাইট? ইট, অ্যাট, ইটেন। সো বাংলাতে ভার্বের রূপের মানে ইংরেজিতে ভার্বের রূপের পরিবর্তন ঘটছে, বাংলাতেও কিন্তু রূপের পরিবর্তন ঘটে। বাংলাতে প্রত্যয়ের মাধ্যমে রূপের পরিবর্তন ঘটে, রাইট? দেখেন যাওয়া ভার্বটা কি হয়ে যায়? যাই হয়ে যায়। খাওয়া ভার্বটা কি হয়ে যায়? খাই হয়ে যায়, রাইট? তার মানে মূল ভার্বটা কি? খাওয়া। এটাকে ক্রিয়ামূল বলে, রাইট? সো ক্রিয়ামূলকে আমরা নানা প্রত্যয় ব্যবহার করে টেন্সে ব্যবহার করি। সো বাংলাতে এই প্রত্যয়গুলোর মাধ্যমে, বাংলাতে মূলত এই প্রত্যয় বা এই চিহ্নগুলোর মাধ্যমে আমরা টেন্স আইডেন্টিফাই করতে পারি। কারণ বাংলাতেও এইগুলো দিয়েই আসলে টেন্সের রূপের পরিবর্তন ঘটানো হয়। বোঝা গেল? সো আমরা যেহেতু দুইটা ভাষায় শিখছি একসাথে, মানে আমরা যেহেতু বাংলা থেকে ইংরেজিতে অনুবাদ করব বা ইংরেজি থেকে বাংলায়, তাই আমাদের প্রাথমিকভাবে এটা আমাদের কিছুটা হেল্প করবে। ঠিক আছে? তো এই কারণে আমরা কি বলেছি? ক্রিয়ার রূপ দেখে। তো বাংলা ক্রিয়ার শেষে কি থাকবে? অ, আ, ই, অন্তস্থ য় বা এ, বা এদের কার চিহ্ন থাকবে, অর্থাৎ একার, ওকার, রস্যিকার যেগুলো আছে এগুলো থাকতে পারে। তো আমাদের এখানে অন্তস্থ ইয় আছে, তার মানে আমরা বুঝে গেছি এটা কোন টেন্স হবে, তাই না? তাহলে আমাদের প্রথম পর্ব শেষ, অর্থাৎ আমাদের দ্বিতীয় ধাপ আমরা কিন্তু অতিক্রম করে ফেলেছি। আমাদের 3 নম্বর ধাপটা করতে হবে, ভয়েস নির্ণয় করতে হবে। ভয়েস কি করে নির্ণয় করতে হয়? কোনো একটা বাক্যে যে সাবজেক্ট থাকে সেই সাবজেক্ট কাজটা করছে কি না। দেখেন তো এই বই বিক্রি করা হয়, এই বাক্যে বই বিক্রি করা কাজটা করছে কিনা, ইয়েস অর নো। অর্থাৎ ভার্বের যে কাজটা আছে এই সাবজেক্ট নিজে করছে কিনা। যদি না করে তাহলে কোন ভয়েস হবে? প্যাসিভ ভয়েস। তাহলে আমরা এখন আমাদের রোগ খুঁজে পেয়েছি, তাই না? মানে আমরা কিন্তু রোগ কিন্তু আইডেন্টিফাই করে ফেলছি। এখন আমাদের কি দিতে হবে? ওষুধ দিতে হবে, রাইট? এখন ওষুধ দেওয়ার জন্য আমাদের কি করতে হবে? যে রোগের যে ওষুধ। তাহলে আমাদের রোগের নাম হচ্ছে প্রেজেন্ট সিম্পল প্যাসিভ। এর ওষুধ কোনটা? এর ওষুধ হচ্ছে 2 নম্বর স্ট্রাকচারটা, রাইট? যেহেতু এটা আমরা প্যাসিভ, আমরা জেনে গেছি যে আমাদেরকে 2 নম্বর স্ট্রাকচারে লিখতে হবে। তাহলে 2 নম্বর স্ট্রাকচারের প্রথমে কি আছে? সাবজেক্ট আছে, বুকস। কেন বলেছি যে আমরা তো একটা বই বিক্রি করি না, অনেক বই থাকে। এখন এটা কেন বুকস লিখেছি এটা আমরা পরে আলাপ করবো, আজকে এইটুকু মনে রাখলে হচ্ছে। ঠিক আছে? এটা হচ্ছে কমন সেন্স, আমরা ব্যবহার করেছি যে বই তো আর একখানা বিক্রি হয় না, অনেক বইটাই থাকে। এ বুক অথবা বুকস লিখতে হয়, এটাই টেন্সেন মানে কাউন্টেবল নাউন কখনোই একা বসে না, আইদার তাকে প্লুরাল করতে হয় অথবা এ এন ব্যবহার করতে হয়। আমরা এটা পরে শিখবো, আজকে না শিখলে হচ্ছে। রাদার আমরা টেন্সের দিকে ফোকাস করি। সো বুকস আর সোল্ড হিয়ার, রাইট? কিভাবে আমরা লিখেছি? প্রথমে আমরা সাবজেক্ট ব্যবহার করেছি বই। সাবজেক্টের পরে কি লিখতে হবে? কোন দিকে তাকায় লিখবো বলেন তো? স্ট্রাকচারের দিকে তাকায় লিখবো। কারণ আপনি যখন একটা বাড়ি নির্মাণ করেন, অবশ্যই আমাদের দেশে এসব স্ট্রাকচার লাগে না, যারা ইঞ্জিনিয়ার নির্মাণ করে তারা আগে একটা ম্যাপিং করে নেয়, দেন ওইটা দেখে দেখে আসলে নির্মাণটা চলে। সো আমরা স্ট্রাকচারটা দেখে আসলে কাজটা করব। স্ট্রাকচারের প্রথমে সাবজেক্ট আছে, সো আমরা সাবজেক্ট বসালাম বুকস। তারপর কি আছে? অ্যামিজার। তো বুকস এর পরে কি বসে? অ্যাম বসে, বসে দিলাম অ্যাম। কি বসবে? আর বসবে, রাইট? দেন আমাদের কোশ্চেনটা হচ্ছে তারপর প্যাসিভ ভয়েসের স্ট্রাকচার কি?
সাবজেক্ট প্লাস অ্যাম ইজ আর প্লাস ভার্বের কি পাস্ট পার্টিসিপল। 3 নম্বর, প্যাসিভ ভয়েসের নিয়ম কি? পাস্ট, এবার তো এটা ঠিক করা টাফ হয়ে যাবে। আচ্ছা ভি3তেই থাক, ঠিক আছে। ভি3 মানে পাস্ট পার্টিসিপল আর কি। সো ভি3 মানে হচ্ছে ভার্বের পাস্ট পার্টিসিপল 3 নম্বরটা। বুক সাবজেক্ট কেন মানে কি? এত সময় কি বুঝলাম বাবা? আপনি ক্লাসে ছিলেন এত সময়? আফিফা তাসনিম নাকি এখন জয়েন করলেন? একটু জানাবেন প্লিজ। তা আমি তো এত সময় বুঝলাম যে বই তো এই বাক্যের সাবজেক্ট। ওয়াই নট? ওকে, আপনি ক্লাসটা আরেকবার একটু দেখবেন প্লিজ। সো দেখলে আশা করি বুঝতে পারবেন, না হলে আগামী ক্লাসে আমরা এটা নিয়ে আবার আলাপ করব। ওকে, যেহেতু আমরা এতদূর চলে এসেছি, সো আমরা আবার আলাপ করব। ওকে, তো এই বাক্যের আমরা সাবজেক্ট হিসেবে পেয়েছি বইকে। আমরা বলেছি যে সাবজেক্ট একটা পজিশনের নাম, যেই ওখানে বসবে সেই সাবজেক্ট। আপনাদের ধারণা হচ্ছে সাবজেক্ট মানে কাজ করতে হবে, তো আমাদেরকে সাবজেক্ট মানে কাজ করতে হবে না। সাবজেক্ট একটা জায়গার নাম, ওখানে যে বসবে সেই সাবজেক্ট। ওকে, এটা কি ধরনের কোশ্চেন মেহেদি ভাই? আমি জানি না আর কেন ইউজ হলো। তো আপনি প্লুরালের সাথে কি ব্যবহার করেন? বুকস এর সাথে ইজ ব্যবহার হবে? এটা তো একদম আমরা যারা ক্লাস ওয়ানেও পড়েছি তারা এটা শিখেছি, রাইট? মানে জাস্ট ফর দ্য সেক অফ আস্কিং কোশ্চেন, নাকি আপনি আসলে মজা করে জিজ্ঞেস করছেন? আমি এটা বুঝি নাই যে বুকস এর সাথে অ্যামিজার কেন দরকার নেই। কারণ প্রত্যেকটা ভার্বের জন্য আলাদা করে আমরা এটাকে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট বলি। যেরকম সাবজেক্ট ব্যবহার করি ওরকম ভার্ব ব্যবহার করি। হি এর সাথে অ্যাম ব্যবহার হয় না, কারণ ইংরেজি এটা করে না। ওকে, সো বুকস আর সোল্ড হিয়ার, যেহেতু আমরা বুকস ব্যবহার করেছি প্লুরাল, সো ভার্বটা আর প্লুরাল হবে। ওকে, বুকস আর সোল্ড হিয়ার। বুঝাতে পেরেছি এই পর্যন্ত? ক্লিয়ার? এবার দেখেন আমরা যত বাক্য লিখি পৃথিবীতে সেগুলো একইভাবে কাজ করে। ওই যে একদম আমাদের ছোটবেলায় সবচেয়ে বেশি লেখা বাক্য, সে ফুটবল খেলে। দেখেন কত সহজ হয়ে যায়। দেখেন তো, প্রথমে আমরা কি খুঁজে বের করব? আমরা কিন্তু এটার ইংরেজি জানি, রাইট? এখন জানি কিসের মধ্যে কি রে ভাই। আল্লাহ আমাকে তৌফিক দান করুক, আমি অফলাইনে পাইলে সবগুলো পিড়ায়া হাড্ডিগুড়ি ভাঙে হাসপাতালে ভর্তি করে দিয়ে আসতাম। সো সে ফুটবল খেলে। সে এখন আমাকে জিজ্ঞেস করে সে আমাকে স্যার বলবে নাকি ভাই বলবে। সে ফুটবল খেলে। আমরা শেষে কি পেয়েছি? এ আছে, রাইট? তার মানে আমরা পেয়ে গেছি কোন টেন্স? প্রেজেন্ট সিম্পল। তারপর আমাদের দ্বিতীয় কাজ কি? আমাদের দ্বিতীয় কাজ কি? ভয়েস নির্ণয় করা। এটা কোন ভয়েস? একদম ইজি না? কে কাজটা করছে? সাবজেক্ট ইজ ডুইং দ্য ওয়ার্ক অর নট? তো ফুটবল খেলার কাজ কি সে করছে নাকি না? তার মানে এটা কোন ভয়েস? অ্যাক্টিভ ভয়েস। হি প্লেস ফুটবল। এখন কেন এস বাই এর যুগ হলো সেটা পরের আলোচনার বিষয়। হ্যাঁ, রাইট। সাবজেক্ট যদি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হয়, প্রেজেন্ট সিম্পল টেন্সে ভার্বের শেষে এস বাই এর যুক্ত হয়। ঠিক আছে, এই থার্ড পার্সন কি এটা আমরা প্রোনাউনের ক্লাসে আমরা পড়বো। ঠিক আছে, আমাদেরকে ওয়েট করতে হবে, এক রাতেই আমরা সবকিছু শিখতে পারবো না। ধাপে ধাপে শিখতে হবে। এখানে অনেক বিষয় আছে যেটা আমরা এখন জানি না, আমরা আগামীতে শিখবো। আজকেই তো শেষ না নাকি? মাত্র শুরু হলো। বুঝাতে পেরেছি? তাহলে পুরা ট্রান্সলেশন কিভাবে কাজ করে এটাকে আমি বোঝাতে পেরেছি? সহজ না কঠিন বলেন? এরপরে অনেকে যাদের মাথার উপর দিয়ে গিয়েছে তারা ক্লাসটা আরেকটু বোঝার চেষ্টা করবেন। এটা আমি অনেক ইজি করছি। সো আমরা আগামী ক্লাসে দীর্ঘ আলোচনা করব, দেন আমরা প্র্যাকটিস দিব। ঠিক আছে, যেহেতু আমরা মাত্র একটা শুরু করেছি। সবগুলো টেন্স যত সময় আমরা না শেষ করতে পারবো তত সময় আমরা তো আহ, খুব বেশি অ্যাসাইনমেন্ট দিতে পারবো না। ঠিক আছে, ঠিক আছে। ক্লাসে একটু ডিস্ট্রাকশন না হলে আমাদের ক্লাস আরো অনেক সুন্দর হতো। বাট আমরা
ক্লাস করলে এরকম কিছু অনলাইনে হবে, যেহেতু আমাদের অফলাইনেও এখন খুব ম্যানারের সমস্যা দেখা দেয়, আর অনলাইনে কি করব। ঠিক আছে, হোমওয়ার্ক আমরা আগামীতে দিব। এখন যেহেতু আগামী ক্লাস না হওয়া পর্যন্ত আমরা এখন কিছুই শিখি নাই কিন্তু, ওকে? আমরা জাস্ট বিগিন করেছি, আমরা ক্লাসে এখনো ঢুকিই নাই তো ভাই। এই শীটটা কত পাতা এখানে দেখা যাচ্ছে, কত পাতা এটা? এটা 29 পাতা, আমরা এখন এক পাতাও শেষ করি নাই। সো এটা শেষ করলে দেখবেন যে মাথার উপর দিয়ে চলে গেছে সবকিছু। কত কি আমরা শিখলাম, সব টেন্সের সবকিছু এখানে দেয়া আছে, হ্যাঁ, খুব সুন্দর করে দেয়া আছে। সো আপনাদের কাজ হচ্ছে এই শীটটা পড়ে আসা। আপনাদের কাজ কি? এই শীটটা আগামী ক্লাসের আগে অবশ্যই পড়ে ফেলা। শীট এখনই দিয়ে দেওয়া হচ্ছে, ঠিক আছে? আপনারা অবশ্যই আগামী ক্লাসের আগে শীটটা পড়ে আসবেন। কথা ক্লিয়ার না ভেজাল আছে? ঠিক আছে, গুড নাইট। আজকে অনেক রাত হয়ে গেছে, সো আমরা আগামী ক্লাসে প্রশ্ন নিব, ঠিক আছে? আপনার আগে ক্লাসটা ভালো করে বোঝেন। যেহেতু আমাদের টেন্স নিয়ে এখনো দীর্ঘ ক্লাস হবে, সুতরাং আমরা সব প্রশ্ন আগামী দিনে নিব। আপনি জাস্ট কোশ্চেনটা করতে পারবেন না। রাইটিং এর শিট আর এই শিট সেম না, এটা ফাউন্ডেশনের শিট আলাদা, ঠিক আছে? রাইটিং এর শিট হচ্ছে 75 পাতা, আর ফাউন্ডেশনটা 29 পাতা মাত্র, ছোট ছোট। ওটা ইংরেজিতে লেখে, এটা বাংলায়। ইউনো। গুড নাইট। আপনারা ক্লাসের রেকর্ডিং একটু পরেই পেয়ে যাবেন, ঠিক আছে?